4 নাম্বার অপশনে সিকিউরিটি আসছে। Assalamu alaikum, hello everyone, welcome back to this particular course. কেন ওয়েলকাম ব্যাক বললাম? তার কারণ হচ্ছে আমরা আজকে দুপুরে একটা লাইভ ক্লাস দিয়ে আমরা আমাদের কোর্সটা শুরু করব বলেছিলাম, রাইট? কিন্তু আনফরচুনেটলি এখানে অতিবৃষ্টি হয়েছে, যার কারণে ইন্টারনেটের যে লাইনটা আছে সেটা কিছুক্ষণের জন্য প্রবলেমেটিক আচরণ করছিল। সো বেসিকলি যেটা হয়, যখন ইন্টারনেট ডিস্টারবেন্স হয় তখন আসলে লাইভ ক্লাস নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। সো এই জন্যই ওয়েলকাম ব্যাক করলাম, কারণ দুপুরবেলায় ভাইয়া তোমাদের সাথে ইন্টারাকশন করেছি অ্যান্ড তোমাদের জন্য কিন্তু অলরেডি ভাইয়া যেই প্রি রিকুইজিটগুলো আছে, অর্থাৎ তোমাদের এই ক্লাসটা করার জন্য যেই পার্টিকুলার প্রিপারেশনটা নেওয়া দরকার, সেই যেই লেকচার শিটগুলো সেগুলো তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। অ্যান্ড তোমরা ওয়েব অ্যাপ নিয়ে অনেক চিন্তিত ছিলে, তোমরা জেনে খুশি হবে যে অলরেডি ওয়েব অ্যাপটা তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। অ্যান্ড যারা যারা দুপুরবেলায় ওয়েব অ্যাপের রিকোয়েস্ট পাঠিয়েছিলে তাদেরটা অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। সো তোমরা এখন ওয়েব অ্যাপে গিয়ে আমাদের যে রেকর্ডেড ভার্সন অংশটা আছে সেখান থেকে রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে পারবে। অলরেডি ভাইয়া সাজিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আরও রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য সেখানে আসবে। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমার অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি বিশ্বাস করি যে আমাদের এই যে যাত্রাটা শুরু হচ্ছে, এই যাত্রাটা যখন শেষ হবে তখন আমরা বোর্ড এক্সামের ইংলিশের যে 2টা পেপার আছে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকব। এবং একটা কথা আমি একদম শুরু থেকে বলে যাই, প্রত্যেকটা সাইকেলের জন্য তোমরা একটা নির্দিষ্ট খাতা তৈরি করবে। আমি জানি একটা খাতায় হবে না, একাধিক খাতা তৈরি করতে হতে পারে। সো দয়া করে তোমরা কি করবে, তোমরা অবশ্যই প্রতিটা সাইকেলের জন্য আলাদা আলাদা খাতা রাখবে, যেখানে সেখানে নোটসগুলো করবে না। কারণ যেখানে সেখানে যখন তুমি নোটস করো তখন কিন্তু সেই নোটসটা আসলে থাকে না। ওকে, সো আমাকে বলো স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছ? আমি একটু দেখি ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব অ্যান্ড আলটিমেটলি আমাদের জার্নিটাও স্টার্ট হয়ে যাবে। আমাকে একটু কমেন্টে বলো, আমি অনেকের কমেন্টে দেখতে পাচ্ছি সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু জাস্ট কমেন্টে বলো যে সব তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট রূপে, তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ রাখবা, কারণ যেই ছেলে মেয়েটা ক্লাসে মনোযোগী থাকে তাদের আসলে কখনোই আর প্রবলেম হয় না, ঠিক আছে? ওকে ওকে, পারফেক্ট, সুন্দর। এই তো অনেকেই বলতেছো ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো আর কি লাগে বলো, আমরা শুরু করে দিই। প্রথম কথা, আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে, তাই না? তুমি বলতে পারো ভাইয়া আমাদের সিলেবাস সম্পর্কে জানাবেন না? ভাইয়া আপনি তো একটা ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারতেন, তাই না? সবই দিব ইনশাল্লাহ। দেখো, আমি চাচ্ছি না একটা ওরিয়েন্টেশন ক্লাস লাইভ ক্লাস হোক, আমি চাচ্ছি না সিলেবাস ডিসকাশনের জন্য লাইভ ক্লাস হোক। আমি সেই সিলেবাস ডিসকাশন করা, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন টপিকটায় জোর দিতে হবে, তারপরে হচ্ছে এই যে ওরিয়েন্টেশন ক্লাস বলতে তোমরা যেটা বুঝো, এই ধরনের জিনিসগুলো আমি গ্রুপে আপলোড করে দিব পর্যায়ক্রমে উইদিন দিস উইক, এই উইকের মধ্যেই। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ক্লাস মানে বুঝি ক্লাস, তার মানে আমি যখন ক্লাসে আছি ক্লাসের প্রতিটা কথাই শিক্ষণীয়। আমি আবারও বলছি, আই এম রিপিটিং, যে আমি যখন ক্লাসে আসছি ক্লাসের প্রতিটা কথাই শিক্ষণীয়। সো তুমি যখনই লাইভ ক্লাসটা করছো অথবা তুমি যখন রেকর্ডেড ক্লাসটা করবে, তুমি মাথায় রাখবে যে ভাইয়া লাইভ তোমার সামনেই আছেন এবং তুমি যে কোনো প্রবলেম, যে কোনো কথা, যে কোনো শব্দ, যে কোনো এক্সপ্লেনেশন বুঝতে না পারলে সাথে সাথে কমেন্ট করবে। কি করবে? কমেন্ট করবে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, আমি এই জিনিসটা কি করতে পারিনি, বুঝি নাই, আপনি আমাকে আবার এই জিনিসটা বুঝিয়ে দিবেন। আমি তোমাদের কাছ থেকে এতটুকুন কি রিকোয়েস্ট এবং নিশ্চয়তা আমি পেতে চাই। কেন? তার কারণ হচ্ছে তুমি যখন কোয়েশ্চেন করবা না আলটিমেটলি তুমি অ্যান্সার পাবা না, হ্যাঁ আলটিমেটলি তুমি পিছিয়ে পড়বা।
সো কোয়েশ্চেন করতে হবে যেখানেই তুমি না বুঝো। এবং তোমরা অনেকেই ব্যাচ ডিসকাশন গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমি খুলে থাকি সাধারণত, এই দুইটা গ্রুপ কোথায় কেউ একজন মেসেজ দিয়েছো আমি দেখলাম। আমি আবারও বলছি, আজকের ক্লাস শেষ হওয়ার পরেই আমি তোমাদের গ্রুপে ব্যাচ ডিসকাশন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব। তোমরা দয়া করে ওই গ্রুপে জয়েন হয়ে ফেলবে এবং ব্যাচ ডিসকাশন গ্রুপে সবাই পোস্ট করতে পারবে। সেটা হতে পারে তোমাদের নোটস, সেটা হতে পারে তোমাদের প্রবলেমস, সেটা হতে পারে তোমার নিজের একটা ফিলিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড রিগার্ডিং দ্য ক্লাস। অবভিয়াসলি নিজের কোনো ফিলিং মানে তোমার ব্যক্তিগত কোনো আলাপ তো তুমি ব্যাচ ডিসকাশন গ্রুপে করবা না। সো এই ব্যাপারগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে আজকের টপিক হচ্ছে ভ্যালেন্তিনা তেরেশকোভা। এটা একটা প্যাসেজ। তোমরা জানো অলরেডি, তোমাদের একটা বই আছে ইংলিশ ফর টুডে। আমি আবারও বলছি, অনেকেই হয়তো ভাবছো তোমাদের বইয়ের আমূল কোনো পরিবর্তন হবে, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এমন কোনো কিছুই ঘটতে যাচ্ছে না। আমি আবারও বলছি, এমন কোনো কিছুই ঘটতে যাচ্ছে না। অর্থাৎ তোমার ইংলিশ ফর টুডে বইয়ের আমূল কোনো পরিবর্তন হবে না। যারাই এই ধরনের একটা সাসপেন্স বা গুজব যাই বলো তৈরি করেছে, আমি রিকোয়েস্ট করব যে ওই গুজবে তোমরা কান দিবে না। এই যে বইটা এখন তোমাদের কাছে আছে, যেটা কিনা আমরা এইচএসসি 25 ব্যাচকেও পড়িয়েছি, এই বইটার সবগুলো ইউনিটই ইনশাল্লাহ থাকবে। বড়জোর ইউনিটগুলো এদিক ওদিক করতে পারে, সেটার সম্ভাবনাও কিছুটা কম। তবে যদি এমন হয় যে আমূল কোনো পরিবর্তন করে ফেলে রাতারাতি, যেটা অ্যাকচুয়ালি হবে না, তাহলে সেটাও ভাইয়া পড়িয়ে দিব। আবারও বলছি, সেটাও ভাইয়া পড়িয়ে দিব। তাই আজকের ক্লাসের পরে এই ধরনের কোয়েশ্চেন দয়া করে কেউ করবা না যে ভাইয়া এখন তো বইয়ের ইউনিট চেঞ্জ হয়েছে, আপনি কি পড়াবেন না? ভাইয়া পড়াতে বাধ্য এবং পড়াবে, ঠিক আছে? সো এইসব নিয়ে তোমরা ভাববা না, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। এখন আমরা সিন প্যাসেজগুলোকে দুইভাবে পড়ে থাকি। একটা হচ্ছে আমরা যখন সিন প্যাসেজগুলো থরোলি পড়ে যাই, তখন আমরা কি করি? লাইন বাই লাইন ডিসকাশন করি, আমরা ওয়ার্ডসগুলোকে একটু পড়ার চেষ্টা করি, তার সাথে সাথে আমরা এমসিকিউ সলভ করি। সেকেন্ড লেয়ারে আমরা যে কাজটা করি, ফর এক্সাম্পল আমরা ফ্লো চার্ট সম্পর্কে জানার চেষ্টা করি, কিভাবে ওই পার্টিকুলার লেসন থেকে ফ্লো চার্ট আসলে অ্যান্সার করতে হয় সেটা শেখার চেষ্টা করি, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয় সেটা শিখি। তার মানে এখন থেকে প্রথমেই যেই ক্লাসটা আমরা সিন প্যাসেজ পড়বো সেটা হচ্ছে ডিসকাশন ক্লাস। সেই ডিসকাশন ক্লাসে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব না। তোমাদের ফ্লোচার্টের বেসিক বিল্ড আপের জন্য ভিডিও রেকর্ডের অংশে দেওয়া হবে ওয়েব অ্যাপে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবা। তাহলে আমাদের প্রথম যেই লেসনটা আছে সেটা কি ছিল? সেটা হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এবং এই ইউনিটটার নাম কি? এই ইউনিটটার নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তার মানে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমরা যখনই ইউনিটের নামটা পড়তেছি, এই ইউনিটের নামটা আমাদেরকে একটা কি দিচ্ছে? একটা ক্লু দিচ্ছে। কি ক্লু দিচ্ছে? যে অ্যাকচুয়ালি আমরা এই ইউনিটে ইদার কোনো মানুষদের সম্পর্কে পড়বো অথবা ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানসমূহ যারা কিনা হিস্ট্রি মেক করেছে। এখন তোমাদের কাছে প্রথম প্রশ্ন, আমাকে বলো এইটা কি ফাইনাইট ভার্ব? আমাকে একটু বলো। আমি জানি যে তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো পড়ান নাই আমাদেরকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ভাইয়া পড়াবো, টেনশন নাই। বাট আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, এটা কি কোনো ফাইনাইট ভার্ব? আমাকে একটু বলো, এই মেকিংটা এখানে কি কোনো ফাইনাইট ভার্ব? ইয়েস অর নো? দ্রুত বলো, ইয়েস অর নো। যারা এখন পর্যন্ত অ্যান্সার দিচ্ছিলে হ্যালো, ক্লিয়ার, আসসালামু আলাইকুম, তারা দয়া করে এখন অ্যান্সার দাও। এই মেকিংটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমার মনে হয় এখন অনেকেই একটু কনফিউশনে পড়ে গেছি, তাই না? এই যে অ্যান্সার চলে এসেছে। ওকে, ভেরি গুড। 2 জন অ্যান্সার দিয়েছে, 3 জন দিয়েছে। তার মানে অনেকে জানে না, আবার অনেকে বলতেছে নো। মনে রাখতে হবে এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা একটা কি? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্ব হলে আমরা দেখতাম যে এখানে একটা ক্লজ বা সেন্টেন্স থাকতো। ব্যাখ্যা আমি করে দিব পরবর্তীতে, ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে। প্রয়োজনে আমি আজকের ক্লাসেই করিয়ে দিব, আমাকে মনে করাই দিবা। লেসন 2 হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আর লেসন 3 হচ্ছে 2 উইমেন। এই যে 2 উইমেন, এই 2 উইমেনের ভিতরে একজনের নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরেশকোভা। আমরা আজকে তার সম্পর্কেই পড়তে যাব। তো ভ্যালেন্তিনা তেরেশকোভা নামটা আমরা কারা কারা প্রথম শুনলাম আমাকে একটু বলো তো। ভ্যালেন্তিনা তেরেশকোভা এই নামটা আমরা কে কে শুনলাম প্রথম? ভ্যালেন্তিনা তেরেশকোভা এই নামটা কে কে প্রথম শুনেছি? ভ্যালেন্তিনা তেরেশকোভা আজকে প্রথম কারা কারা শুনেছে একটু ক্লাসে কমেন্টে বলবো।
আর যারা যারা অলরেডি বই পাওয়ার পর পড়ে ফেলেছো আলহামদুলিল্লাহ, তোমরা তো জানো ভ্যালেন্টিনা তেরেস্কোভা একজন অ্যাস্ট্রোনট। একজনকে অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট মানে হচ্ছে নভোচারী। নভোচারী কারা, আমরা আগে একটু বাংলায় বোঝার চেষ্টা করি। নভোচারী হচ্ছে তারা যারা কিনা আমাদের যে পৃথিবীর বাহিরের যে অংশটা যেখানে প্রদক্ষিণ করে, মহাকাশ এর বিভিন্ন অংশে তারা যাতায়াত করে, যেটাকে আমরা আউটার স্পেস বলতেছি। কি বলতেছি আমি শুনতে পাচ্ছি না তোমাদের কাছ থেকে, একটু বলো, জোরে বলো, কি বলতেছি? আউটার স্পেস। তার মানে এই যে নভোচারী যারা হয়ে থাকেন তারা কি করেন? তারা আউটার স্পেসে প্রদক্ষিণ করেন। তাহলে এই যে উনি ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ইনি হচ্ছেন সর্বপ্রথম যে ফিমেল পার্সন যিনি কিনা পৃথিবীর বাইরে আউটার স্পেসে প্রদক্ষিণ করেছেন। এই জন্য তিনি অনেক ফেমাস। তাহলে দেখো প্রত্যেকটা লেসনের শুরুতে এইরকম একটা অংশ থাকে। কি থাকে? রিড দ্য ফলোয়িং টেক্সট। এই অংশটার মানে কি আগে বুঝতে হবে। রিড দ্য ফলোয়িং টেক্সট মানে হচ্ছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা সম্পর্কে আমাদের পড়তে বলা হয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অন টু উইমেন, দুইজন মহিলার উপর। খেয়াল রাখতে হবে দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে উমেন যেটা কিনা সিঙ্গুলার, যেটা কিনা কি সিঙ্গুলার, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি প্লুরাল, সেটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এই যে নাউনটা, এই নাউনের আগে যে শব্দটা বসেছে সেটা হচ্ছে টু। আমাকে একটু কমেন্টে বলো তো এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারে? আমি একটু দেখি কে বলতে পারে। আচ্ছা, ফার্স্ট বানান ভুল করে ফেলেছো আব্দুল্লাহ, বাট ইটস ওকে, আমি ওইটার পার্থক্য বুঝিয়ে দিব। ফার্স্ট আর ফার্স্টের মধ্যে পার্থক্য আছে। তাহলে এই যে উইমেন শব্দটা, এইটার আগে যে টু আছে, এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারে? আমি একটু কমেন্টে ওয়েট করব, কয়েক সেকেন্ড ওয়েট করব, আমি একটু দেখি, একটু বলো আমাকে দেখি। ওকে ওকে, আই এম ওয়েটিং যে কে বলতে পারে টু শব্দটা কোন পার্টস অফ স্পিচ। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন একদম শুরুতে। আচ্ছা, একজন বলেছে নাউন, ভুল উত্তর, নাউন হবে না, নাউন ভুল উত্তর। তারপরে আর কেউ? আমরা দ্রুত অ্যান্সার করা ট্রাই করবো। অ্যাডজেক্টিভ বলেছে তানভীর, সো থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর। তানভীর সঠিক উত্তর দিয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখতে হবে নাউনকে প্রি মডিফাই করতে পারে কারা? নাউনকে প্রি মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। নাউনকে প্রি মডিফাই কে করতে পারে? অ্যাডজেক্টিভ করতে পারে, ডিটারমিনারও করতে পারে, আরো অনেক ধরনের শব্দ আছে। তাহলে এই টুটা কি একটা সংখ্যা। আর ছোটবেলায় আমরা কি পড়েছিলাম বলো তো? ছোটবেলায় আমরা পড়েছিলাম যে কোনো সংখ্যা, অবস্থান, অথবা আমরা যদি চিন্তা করি অ্যাডজেক্টিভ গুলোকে কি হিসেবে বলতো? ভালো মন্দ, দোষ গুণ, এই হিসেবে আমরা অ্যাডজেক্টিভ বসাই। তাহলে টু হচ্ছে একটা সংখ্যা, সো আলটিমেটলি অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে রিড দ্য ফলোয়িং টেক্সট অন টু উইমেন অফ এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টস। খুব ইম্পর্টেন্ট, আমরা যেই দুই মহিলা সম্পর্কে পড়তে যাচ্ছি তাদের কি আছে? অসাধারণ। এক্সট্রা অর্ডিনারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমার সাথে সাথে বইয়ে তোমরা কি করবা? আমার সাথে সাথে বইয়ে তোমরা হচ্ছে একটু কি করবা? একটু দাগাবা, একটু এগুলোকে নোট করবা, তার সাথে সাথে তোমাদের যে খাতাটা আছে সেখানেও করবা, ঠিক আছে? যারা আজকে একদম নির্দিষ্ট করে কোনো খাতা বানাওনি তারা পরবর্তীতে বানিয়ে সেখানে উঠিয়ে নিবা, ঠিক আছে? অ্যাচিভমেন্টস হচ্ছে একটা প্লুরাল নাউন। অ্যাচিভমেন্টস হচ্ছে কি? অর্জন সমূহ। অ্যাচিভমেন্টস তোমরা জানো আমাদের এসিএস এর যে কি আছে, আমাদের এসিএস এর একটা অফলাইন ব্রাঞ্চ আছে যার নাম হচ্ছে কি? সেই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাচিভ। ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাচিভ। তাহলে অ্যাচিভমেন্টস হচ্ছে প্লুরাল নাউন বা অ্যাচিভমেন্ট হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে অ্যাচিভ কোন পার্টস অফ স্পিচ, তাই না? আসতে পারে না পরীক্ষায়? পরীক্ষায় কিন্তু আসতে পারে। অ্যাচিভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাচিভ বেসিকলি একটা ভার্ব। অ্যাচিভ বেসিকলি একটা কি? ভার্ব। কিন্তু নাম হিসেবে আমরা এটাকে যখন ইউজ করি তখন সেটাকে আমরা নাউন বলে থাকি। তার মানে অ্যাচিভ কিন্তু একটা ভার্ব, কিন্তু যখন এটাকে কোনো কিছুর নাম হিসেবে আমরা ব্যবহার করি তখন সেটা নাউন হবে। বোঝা গেছে আমার কথাটা? বলো বোঝা গেছে? বই নেই প্রবলেম নাই, আমি লেকচার শিট দিয়ে দিব, মানে এই লেকচার স্লাইড আপলোড হয়ে যাবে। বলো আমার কথা বোঝা গেছে? তাহলে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বোর্ড এক্সামে সব জায়গায় এই ধরনের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসতে পারে। এই প্রক্রিয়াটার নাম কি? আমার সাথে সাথে বলো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তার মানে একটা শব্দকে আমরা কি করতেছি? বিভিন্নভাবে রূপান্তর করছি। তাহলে অ্যাচিভমেন্ট যদি নাউন হয় তার ভার্ব ফর্ম হচ্ছে অ্যাচিভ। ওকে, এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। এরপরে কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনায় বলেছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বর্ন অন 6th of March 1937। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু বোঝার চেষ্টা করো।
খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে ওকে, ক্লাস ডিস্টার্ব দিচ্ছে কেন? আচ্ছা আমি দেখতেছি, তোমরা বলতেছো, আমি একটু চেক করি আমার এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ক্লাস ডিস্টার্ব দেওয়ার কথা না, বাট তারপর আমি দেখতেছি, নো প্রবলেম, নো ইস্যুস। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব দিচ্ছে এবং সেটা ঠিকও করানো হয়েছে। তারপর আমি দেখতেছি ভাইয়া কোনো প্রবলেম আছে কিনা। লেট মি চেক প্লিজ। আচ্ছা আমি একটু দেখতে পাচ্ছি যে না, কোয়ালিটি যদি আমি 720p দেই, আলহামদুলিল্লাহ এখানে ক্লাস সুন্দর দেখা যাচ্ছে বাবা। আমি এখানে একদম সুন্দর দেখতে পাচ্ছি। তোমাদের কার কার প্রবলেম হচ্ছে? যাদের প্রবলেম হচ্ছে তারা একটু রিফ্রেশ করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে ক্লাস ঠিকঠাক চলতেছে অ্যান্ড তুমি 720p দিয়েই ক্লাসটা সুন্দর মতো দেখতে পারবা, ইফ নট মোর দেন দ্যাট। ঠিক আছে, সো আমার মনে হয় সব ঠিকই আছে, তুমি একটু রিফ্রেশ করে দেখো। আই ডোন্ট থিঙ্ক যে প্রবলেম হওয়ার কথা। ওকে ওকে, ভিডিও আটকে যাচ্ছে এমন হওয়ার কথা না, কারণ আমি নিজে দেখলাম ভিডিও ঠিক আছে ভাইয়া। তুমি যাদের প্রবলেম হচ্ছে তা একটু ম্যানেজ করো। আই গেস এটা আমাদের সবার প্রবলেম না, কারণ বৃষ্টি হয়েছে, তোমাদের ওইদিকেও নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। ওকে, তাহলে যেই ঘটনাটা আমি বলতেছিলাম, ভ্যালেন্টিনা তেরেস্কোভা যার জন্ম হচ্ছে রাশিয়াতে, সে কত সালে জন্মগ্রহণ করেছে? 1937। খুবই ইম্পর্টেন্ট, খাতায় লিখো, নোট ডাউন করো, খাতায় লিখো, নোট ডাউন করো। আমি একটু অন্য কালার নেই যাতে করে তুমি বুঝতে পারো। তাহলে দেখো এখানে বর্ন পরে কি লিখেছে? অন। খুব ইম্পর্টেন্ট, বর্ন অন 6th of March। এইভাবে লিখো। অন হয় কখন? ডে বা ডেটের আগে, অর্থাৎ দিন অথবা তারিখের আগে। দিন অথবা তারিখের আগে প্রিপোজিশন অন হয়। কি হয়? দিন অথবা তারিখের আগে, তারিখের আগে। ঠিক আছে, এবং এখানে দেখো 1937, শুধু যদি ইয়ার সে বলতো তাহলে তার আগে কি হয়? তার আগে ইন হয়। তাহলে একটু লিখে রাখো, ইন 1937 হয়ে থাকে। তার মানে কি, যে যখন আমরা ইয়ার বোঝাই কোনো কিছুর, তখন তার আগে ইন বসে। খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এই প্রিপোজিশনাল ইউজটা আসে, মনে থাকবে। আমার সাথে বলো, আমার সাথে বলো, যদি পার্টিকুলারলি কোনো ইয়ার দেওয়া থাকে তাহলে তার আগে কি বসবে? ইন বসবে। যদি আমার কোনো ডেট বা ডে দেওয়া থাকে, যেমন সানডে, মানডে, টিউসডে, আজকে টিউসডে, তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে? অন থাকবে। আন্ডারস্টুড? গট ইট? ওকে, পারফেক্ট। তাহলে দেখো প্রথম যেই জিনিসটা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটা একটা প্রপার নাউন। এটা একটা কি নাউন? এটা একটা প্রপার নাউন। যে কোনো ব্যক্তির নামই হচ্ছে প্রপার নাউন। তোমার নাম, আমার নাম, আমাদের সবার নামই হচ্ছে কি? প্রপার নাউন। তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন, খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু আমাদেরকে হল্ট করতে হবে, একটু থামতে হবে। ওয়াজ বর্ন ইন। চিন্তা করো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তুমি, আমি, আমরা কি নিজে নিজে পৃথিবীতে এসেছি? একটু চিন্তা করো। আমরা কিন্তু নিজে নিজে পৃথিবীতে আসিনি, আমাদেরকে প্রেরণ করা হয়েছে সৃষ্টিকর্তার মাধ্যমে। অবভিয়াসলি আমাদের ফাদার এন্ড মাদারের থ্রুতেই আমরা এসেছি। তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভা যেহেতু নিজে নিজে জন্মগ্রহণ করেননি, তাই এটাকে প্যাসিভ মুডে লেখা হয়েছে। কি মুডে লেখা হয়েছে? এটাকে প্যাসিভ মুডে লেখা হয়েছে। তার মানে কি একটু ব্যাখ্যা করি, চলো। প্যাসিভ মুডের মানেটা কি? ধরো আমরা এই যে শব্দটা বিয়ার হচ্ছে কি? বোঝা, বোঝাতে পারবো, সহ্য করা, এমন কিছু। তাহলে বিয়ার হচ্ছে ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তারপরে যে ভার্বের ফর্মটা আছে বোর, সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এন্ড বর্ন হচ্ছে ভার্বের কি ফর্ম? বর্ন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করো প্লিজ, খেয়াল করো। যখন আমরা বলতেছি শি ওয়াজ বর্ন, খেয়াল করো, শি ওয়াজ বর্ন, তার মানে কি? তাকে জন্ম দেয়া হয়েছে। তাহলে একটা জিনিস খুব ভালো করে তোমরা এখন থেকেই তোমাদের মাথায় নিয়ে রাখো, সেটা হচ্ছে যখনই অক্সিলারি ভার্বের পরে V3 থাকবে, কি বলেছি ভাইয়া? আমার সাথে বলো, যখনই অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্ব বুঝো তো, সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বের পরে যখনই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তখনই এটাকে আমরা প্যাসিভ বলবো। কি বলবো আমরা? এটাকে প্যাসিভ বলবো। তার মানে এই যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, তার মানে সে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন হোয়ার? ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, কি নাম সেটার? ম্যাসলেনিকোভো। একটু ডিফারেন্ট নাম না? আমাদের দেশের ভিলেজের নাম কি? একটু লিখো তো। তোমরা যেই ভিলেজে এখন আছো সেটার নাম লিখো। যেমন আমি বর্তমানে আছি বড়দেওরা নামক একটা গ্রামে। গ্রাম মানে ভিলেজ,
গ্রাম মানে ভিলেজ। তাহলে আমি আছি বড় দেওরায়, তুমি আছো কোনো এক জায়গায়, তো এইরকম ভিলেজের নামগুলো বাংলাদেশে একরকম আর রাশিয়াতে আরেক রকম। তাহলে দেখো রাশিয়ার ভিলেজের নামটা কি, ম্যাসল্যানিকোভো। আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে উচ্চারণ করো, ম্যাসল্যানিকোভো, ম্যাসল্যানিকোভো। ঠিক আছে, ওকে, পারফেক্ট। ভাইয়া বেসিক গ্রামারের ক্লাস নিবেন না? সব নিব ভাইয়া, যখন আছি সব নিব। যদি ক্লাস এক্সট্রা আরো 10টা বেশি নিতে হয় আমি নিব, তোমরা মনোযোগ দিয়ে যা পড়াচ্ছি তা শোনো। হ্যাঁ, এই যে অনেকেই বলতেছে আমি আছি বাকলাতে, কেউ আছে সুলতানপুরে, হ্যাঁ বাকলিয়াতে। সো এই যে তোমাদের বিভিন্ন নাম, ঠিক আছে, সো এই হচ্ছে কি গ্রামের নাম। অবভিয়াসলি রাশিয়ান ভাষা একটু ডিফারেন্ট, নামও ডিফারেন্ট হবে। তার ডিস্ট্রিক্টের নামটা কি? ডিস্ট্রিক্টের নাম হচ্ছে তুতাইয়েভস্কি। কি নাম? তুতাইয়েভস্কি। যেমন আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গাজীপুর, আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গাজীপুর। তোমারটা হতে পারে নারায়ণগঞ্জ, তোমারটা হতে পারে ঢাকা, ঢাকাও একটা ডিস্ট্রিক্ট, আবার তোমারটা হতে পারে পটুয়াখালী, হ্যাঁ যে কোনো কিছু, মৌলভীবাজার। তো এই যে তুতাইয়েভস্কি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। উচ্চারণটা কি? রাশা। আমরা রাশিয়া বলি, বাট রাশা বলে, হোয়াট এভার ইট ইজ, তুমি রাশিয়া বলো, প্যারা নাই। এই মানে প্রোনাউন্সিয়েশন এখানে তোমাকে খুব বেশি একটা প্যারায় ফেলবে না। সো সেন্ট্রাল রাশিয়াতে সে তুতাইয়েভস্কি ডিস্ট্রিক্ট মানে জেলার আন্ডারে ম্যাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করে। পারফেক্ট, শেষ। এখন আসো, গ্রামাটিক্যাল থিওরি আছে। তেরেশকোভাস ফাদার, তার মানে কি? তেরেশকোভার বাবা। তেরেশকোভাস ফাদার মানে কি? তেরেশকোভার বাবা। তাহলে এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। ইউজ অফ হোয়াট? ইউজ অফ অ্যাপোস্ট্রফি। তাহলে দেখো আমরা যখন বলতেছি তেরেশকোভা, খেয়াল করো, তেরেশকোভাস ফাদার, তার মানে এই অ্যাপোস্ট্রফির অর্থটা কি দাঁড়াচ্ছে? এই অ্যাপোস্ট্রফির অর্থটা দাঁড়াচ্ছে এর। কি এটা? এর। তার মানে তেরেশকোভার বাবার, তেরেশকোভার বাবার, তেরেশকোভাস ফাদার। সো এরকম ধরো আমার একটা পেন আছে, দেখো তো এটা একটা পেন না? এটা একটা পেন না? তাহলে আমি কি বলতে পারি? আমার নাম হচ্ছে রেজা, আমার নাম হচ্ছে রেজা। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি রেজাস পেন। কি বলতে পারি? রেজাস পেন। খেয়াল করো। এখন ধরো আমার নাম হচ্ছে সামস, আমার নাম কি? SAMS, সামস। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। আমার নাম যদি হয় সামস বা স্যামস, আমার নাম যদি হয় সামস বা স্যামস, তাহলে এরপরে আর তোমার এক্সট্রা এস দেওয়ার দরকার নেই। এখানে একটা চিহ্ন দিবা অ্যাপোস্ট্রফি, তারপরে হয়ে যাবে পেন। বলো বুঝতে পারছো না বুঝতে পারো নাই? বলো আমাকে, বুঝতে পেরেছো না বুঝো নাই? তার মানে কারো কোনো পজেশন বোঝাতে, পজেশন বুঝো? পজেশন মানে কি? পজেশন মানে কারো কোনো অংশ, অধিকার, কারো কোনো অংশ বা অধিকার। তাহলে ধরো আমি যখন বললাম তেরেশকোভার বাবা, তার মানে কি? তেরেশকোভাস ফাদার। আমি বললাম রেজার পেন, তার মানে কি? রেজাস পেন। এই যে একটা অ্যাপোস্ট্রফি এস, একটা অ্যাপোস্ট্রফি এস আনতে হয়। কিন্তু যদি তোমার নামের শেষে অলরেডি এস থাকে, যদি তোমার নামের শেষে অলরেডি এস থাকে, তাহলে আর আলাদা করে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস দিতে হবে না, জাস্ট অ্যাপোস্ট্রফিটা দিলেই অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি? স্যামস পেন। মনে থাকবে সবার? বলো আমাকে, একটু কমেন্টে বলো মনে থাকবে। তাহলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে ধরো আমি বললাম তোমাদেরকে টিচার হচ্ছে সিঙ্গুলার। টিচার হচ্ছে কি? টিচার হচ্ছে সিঙ্গুলার। তার প্লুরাল ফর্ম কি? তার প্লুরাল ফর্ম হচ্ছে টিচার্স। তাহলে যদি বলি টিচারদের কমিউনিটি, তাহলে আমাকে বলো, কমেন্টে একটু লিখো কি হবে। টিচারদের কমিউনিটি বললে এখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি হবে, কারণ অলরেডি এস আছে প্লুরালে। এরপরে আমরা কি লিখবো? কমিউনিটি লিখবো। তাহলে অ্যাপোস্ট্রফির ব্যবহার মনে থাকবে তো? অ্যাপোস্ট্রফির ব্যবহার মনে থাকবে তো? এটা কিন্তু আমাদের গ্রামারের পাংচুয়েশন মার্কে কাজে লাগবে। গ্রামারের পাংচুয়েশন মার্কে আমাদের কাজে লাগবে। নো কে বললো রে? নো কে বললো? ওমর ফারুক। ওমর ফারুক, আমাদের একজন স্যার আছেন, ওমর ফারুক স্যার, চিনো তোমরা? বাংলার টিচার, উনি তোমাদের খুবই প্রিয় শিক্ষক, আমি জানি তোমাদের সবার।
ওমর ফারুক ভাই, আমি ভাই ডাকি, যাই হোক। তাহলে তেরেশকোভাস ফাদার ওয়াজ, আচ্ছা আমাকে বলো, আমরা এই ব্যক্তিটা সম্পর্কে পড়তেছি, তার জন্ম অনেক আগে হয়েছিল, তার বাবা অনেক আগে জন্মগ্রহণ করেছিলেন বা তার বাবা ছিলেন এক সময়, তাহলে সবকিছু কি পাস্টে হবে না? আমাকে বলো তো একটু, সব ঘটনা কি এখানে পাস্ট ইভেন্টে হবে না? তাহলে এখানে ওয়াজ হচ্ছে কি ভার্বের V2। তাহলে তেরেশকোভাস ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার, তার মানে তেরেশকোভার বাবা ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার। যেমন আমার দাদা একজন কৃষক ছিলেন, আমার দাদা একজন কৃষক ছিলেন, তার প্রফেশন ছিল এগ্রিকালচার, ঠিক আছে। সো ওই সময়ে অনেকেই কৃষি কাজ করতেন অথবা এই ধরনের কাজগুলো করতেন, সবাই তার সেই সময় ইঞ্জিনিয়ার, ডক্টর বা এরকম ছিলেন না, তাই না? তার বাবা ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার। ওকে, ট্র্যাক্টর চালিয়ে দেখেছো কখনো কেউ? কেউ গ্রামে থাকলে হয়তো দেখেছো, না থাকলে প্রবলেম নেই, কখনো বা কখনো দেখবা। অ্যান্ড হার মাদার, এবং তার মা ওয়ার্কড, খেয়াল করো একটু আগে আমি এটা বলেছি। তাহলে ওয়ার্কড হচ্ছে ভার্বের কি V2, কারণ আমরা জানি কি, আমরা জানি ওয়ার্ক হচ্ছে ভার্বের V1। তাহলে হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট। টেক্সটাইল প্ল্যান্ট মানে কি? টেক্সটাইল প্ল্যান্ট মানে হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেখানে বস্ত্র উৎপাদন করা হয়। কি করা হয়? বস্ত্র। তোমরা শুনেছো না টেক্সটাইল ইন্ডাস্ট্রি? বাংলাদেশের গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ না? আমাকে বলো তো, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ না? ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। কেন ভেরি ইম্পর্টেন্ট সেক্টর? বিকজ আমাদের দেশের যেই চালিকা শক্তি, তারা হচ্ছে কি এই যে যারা পরিশ্রম করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, কারণ তারা হচ্ছে এই দেশের কি রপ্তানি জিনিসটাকে কি রেখেছে, চালু রেখেছে। এবং আমরা রপ্তানি করে বলেই বৈদেশিক মুদ্রা আমরা আনতে পারি, যেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। সো এই হচ্ছে সেই টেক্সটাইল প্ল্যান্ট, যেখানে হচ্ছে তোমার র ম্যাটেরিয়ালস থাকে না, কাঁচা মাল যেগুলো আমরা বিদেশ থেকে এনে তারপরে কাপড় চোপড় বানাই, ওই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে টেক্সটাইল প্ল্যান্ট। ওকে, সো তেরেশকোভা বিগেন স্কুল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখো এই বিগেন শব্দটা এসেছে বিগিন থেকে। কোথা থেকে এসেছে? বিগিন। বিগিন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিগেন হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে তেরেশকোভা বিগেন স্কুল, তার মানে তেরেশকোভা তার স্কুলিংটা শুরু করেছিল আগে, ইন 1945। তাহলে বলো আমার সাথে সাথে, আমি যে একটু আগে পড়ালাম একদম এই যে এখানে পড়ালাম, তোমরা কি তার এই যে উদাহরণ পেয়েছো, বাস্তব উদাহরণ পেয়েছো? একটু কমেন্টে বলো আমার সাথে সাথে। তেরেশকোভা বিগেন স্কুল ইন 1945। ভাইয়া কি পড়িয়েছিলাম? ভাইয়া পড়িয়েছিলাম শুধু যদি সাল থাকে, শুধু যদি ইয়ার থাকে, তার আগে কি বসবে? ইন বসবে। তার আগে কি বসবে? ইন বসবে। আন্ডারস্টুড? ওকে, তাহলে এট দ্য এজ অফ 8, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এট দ্য এজ অফ 8 সে হচ্ছে স্কুলিংটা শুরু করেছে। তাহলে চলো আমাদের রেগুলার পড়াশোনায় এটা খুব ইম্পর্টেন্ট। আমি লাইনটা আবার লিখতেছি তোমাদের জন্য, খুব মনোযোগ দিয়ে দেখো এটার ব্যাখ্যাটা। তাহলে আমরা কি বলেছি? তেরেশকোভা বিগেন স্কুল, স্কুল এখানে একটা অবজেক্ট, নাউন। তেরেশকোভা বিগেন স্কুল ইন কত সালে? কত সালে? 1945। 1945 at the age of 8। ধরো আমি সংখ্যাতেই লিখলাম। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা একটা কি, আমি এখনই তোমাদের ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটাও বুঝিয়ে দিব। এই যে বিগেনটা, এটা একটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের V2। এই যে at the age of 8, এটা হচ্ছে একটা কি? এইটা হচ্ছে একটা ফ্রেজ। আমার সাথে সাথে লিখো, এটা একটা কি? এইটা একটা ফ্রেজ। এইটা বাক্যের শুরুতেও আমরা লিখতে পারি। বাক্যের শুরুতে যদি আমরা লিখি, তখন শুরুটা কিভাবে হবে? তখন শুরুটা হবে এরকম করে যে এট দ্য এজ অফ, খেয়াল করো, এট দ্য এজ অফ 8, কমা তেরেশকোভা বিগিন স্কুল। তেরেশকোভা বিগিন বিগিন স্কুল, পার্ডন। খেয়াল করো, এটা একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? এইটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো, এই সাইকেলে নেই, আরেকটা সাইকেলে থাকবে। এট দ্য এজ অফ 8, আমরা অনেক সময় মনে করি সেন্টেন্সের মাঝখানে কমা থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যারা একদম বেসিক জানো না তারাও শিখতে পারবে ইনশাল্লাহ। একদম বেসিক নাই তোমার, তুমি শিখতে পারবা। তাহলে কি বলেছি? এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সেগুলো যাদের একটা ফাইনাইট ভার্ব থাকে। কয়টা ফাইনাইট ভার্ব থাকে? কয়টা ফাইনাইট ভার্ব থাকে?
আমার সাথে সাথে বলো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। কয়টা ফাইনাইট ভার্ব থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে বাবা, একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা? এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এইটা, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে কোনটা? এইটা। আর কোনো ভার্ব আছে এখানে? আর কোনো ভার্ব নাই। তাহলে এই টাইপের সেন্টেন্সকে যখন আমরা কি করি, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি, দেখো কার কার মনে আছে 9-10-এ করেছো, এই টাইপের সেন্টেন্সকে কমপ্লেক্স করলে আমরা কি লিখি? এই অ্যাট দ্য এজ অফ 8 কে আমরা এইভাবে লিখি সিন্স দিয়ে, ঠিক আছে? সিন্স বলে when দিয়ে, কি দিয়ে করি আমরা? when দিয়ে করি। তাহলে when, এই যে আমার সাবজেক্ট তেরেস্কোভা, তেরেস্কোভা একজন ফিমেল, তাহলে তার পরিবর্তে she বসবে। তাহলে when তেরেস্কোভা was 8, কেন was লিখলাম? কারণ began হচ্ছে ভার্বের V2। তাহলে when তেরেস্কোভা was 8, এই যে whenটা হচ্ছে না সাবঅর্ডিনেট কনজাংশন। when তেরেস্কোভা was 8 she began স্কুল। চলো এই লাইনটাকে এখন আবার একটু ভেঙে বোঝাই, she began school। তাহলে এইটাকে কেন কমপ্লেক্স বলবো আমি? তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইটাকে কেন কমপ্লেক্স বলবো? খুব মনোযোগ দিয়ে এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, খেয়াল করো। আমরা বলেছি সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে ভার্ব আছে কয়টা? এই যে একটা। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের কয়টা ক্লজ থাকে? কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ মানে কি? বাক্যাংশ। তাহলে দেখো আমি যখন এই সেন্টেন্সটা পড়তেছি, when তেরেস্কোভা was 8, এই যে এখানে একটা ভার্ব আছে যেটা ফাইনাইট ভার্ব, একইভাবে এই শেষ অংশে এইখানেও begin, begin এই শব্দটা একটা কি? বিজ্ঞান শব্দটা একটা ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে। তাহলে এখন তোমরা চিন্তা করতেছো ভাইয়া ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা বোঝান, চলো বলি। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ব্যাপারটা একটু বলি। ফাইনাইট ভার্ব হচ্ছে তারা, আমার সাথে সাথে রিপিট করো, ফাইনাইট ভার্ব হচ্ছে তারা যারা কিনা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, দেখবা পড়া হয়ে গেছে। ফাইনাইট ভার্ব হচ্ছে তারা, ফাইনাইট ভার্ব হচ্ছে তারা যারা কিনা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তারা যাদের যেই সিচুয়েশনেই তুমি রাখো না কেন তাদের ফর্মের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, ধরো আমাকে তুমি এইভাবে একটা ঘুষি দিলা, কি দিলা? একটা ঘুষি দিলা। এই ঘুষি দেওয়ার পরে আমার চেহারা যখন চেঞ্জ হয়ে যায়, খেয়াল করো, চেহারা যখন চেঞ্জ হয়ে যায় তখন আমি ফাইনাইট ভার্বে পরিণত হই। কারণ কি? কারণ আমাকে যদি দুইটা ঘুষি দিতা আমার চেহারাটা আরো পরিবর্তন হয়ে যেত। কিন্তু যখন তুমি আমাকে এইভাবে ঘুষি দিলা, আবার তুমি আমাকে এইভাবেও ঘুষি দিলা, কিন্তু আমার নাকের যদি পরিবর্তন না হয় তখন ওই নাকটা নন ফাইনাইট ভার্বের মতো কাজ করে। একটু এলোমেলো লাগতেছে তাই না? চলো এলোমেলো জিনিসটাকে ক্লিয়ার করে দিই। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম? আমি লিখলাম আই want to solve this matter। আবার একটা সেন্টেন্স লিখলাম, he wants to solve this matter। খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, এখানে সাবজেক্ট কে? আই, এখানে সাবজেক্ট কে? হি। তাহলে আই এর পরে ভার্বটা কি বসেছে? ওয়ান্ট। হি এর পরে একই ভার্ব কিন্তু তার সাথে কি বসেছে? ওয়ান্টস। দুইটাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, দুইটাই কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং হি এর পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা মূলত প্রেজেন্ট ফর্মে থাকলে তার সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন আমার প্রশ্ন, এই যে টু সলভ আর এই যে টু সলভ, এটা কি পরিবর্তিত হয়েছে? আমাকে বলো তো, এই দুইটা কি পরিবর্তিত হয়েছে? দুইটা সেন্টেন্সে আমাকে বলো, কমেন্টে বলো, এই দুইটা কি পরিবর্তিত হয়েছে? সাবজেক্ট কিন্তু ভিন্ন, এখানে আই, এখানে হি, এখানে হয়েছে আই ওয়ান্ট, এখানে হয়েছে হি ওয়ান্টস, কিন্তু টু সলভ, টু সলভ দুইটাই কিন্তু একই রকম, তাই না? তাই না? তার মানে কি? ওই যে বললাম যে দুই পাশ দিয়ে ঘুষি লাগার পরও যখন নাক একই থাকে অবস্থায়, বা এক পাশ দেওয়ার পরও যখন একই থাকে, তার মানে নাকটাকে আমি কি বললাম? যে নন ফাইনাইট ভার্ব। সো এরকম নন ফাইনাইট ভার্ব আছে তিনটা। প্রকৃতিতে নন ফাইনাইট ভার্ব কয়টা? সরি, প্রকৃতি বললে ভুল হবে, এটা বলা উচিত ইংলিশ গ্রামারে। কোথায়? ইংলিশ গ্রামারে। ইংলিশ গ্রামারে আছে তিন ধরনের নন ফাইনাইট ভার্ব। তিন ধরনের কি? তিন ধরনের নন ফাইনাইট ভার্ব। কারা তারা?
তিন ধরনের নন ফাইনাইট ভার্ব কারা? আইজিপি, পুলিশের কোনো পদ না কিন্তু, এটা কিন্তু পুলিশের কোনো পদ না, আইজিপি কিন্তু পুলিশের কোনো পদ না। আইজিপি কারা? আইজিপি হচ্ছে ইনফিনিটিভ। কারা? ইনফিনিটিভ। যা দেখতে কেমন? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আইজিপি দেখতে জেরান্ড, জিতে জেরান, দেখতে কেমন? ভিআইএনজি। কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। আইজিপির একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলও আছে, সেটাকে নেগলিজিবল না ধরলেও হবে। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে ভিআইএনজি, কার মতো কাজ করে? এই ভিআইএনজি কাজ করে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। বলো মনে থাকবে? এক্সট্রিমলি সরি। বলো মনে থাকবে? আমাকে বলো, বুঝতে পারছো না বুঝো নাই? বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? তাহলে এই হচ্ছে পুরো কনসেপ্টটা, একদম সিম্পল, যে কোন সেন্টেন্সে যদি সাবজেক্টের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়, সেই ভার্বটাকেই আমরা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে খুব খেয়াল করো, আমি কি বলেছি? একটা সেন্টেন্স বা একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এবং সিম্পল সেন্টেন্সের কথাও সেটাই। সিম্পল সেন্টেন্সের কথাও সেটাই, সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দেখো তো, এট দ্য এজ অফ, এটা কি? এটা একটা ট্রেডিশনাল প্রিপোজিশন। দা হচ্ছে আর্টিকেল, এইজ হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, এইজ হচ্ছে যেহেতু প্রিপোজিশনের পরে একটা শব্দ, এটাও একটা নাউন হয়ে যাবে তখন নাম হিসেবে। তাহলে আমাকে বলো, এট দ্য এজ অফ এইটের ভিতরে কোনো ভার্ব আছে? আমাকে বলো, এট দ্য এজ অফ এইটের মধ্যে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। তার মানে এটা বাক্যের শুরুতে লিখলেও যা, বাক্যের শেষে লিখলেও তা। বাক্যের শুরুতে লিখলেও যা, বাক্যের শেষে লিখলেও যা। এটা বাক্যের শুরুতে লিখলে এটা ফ্রেজের মতো কাজ করে, এই জন্য কমা দিতে হয়। তাই এই ধারণাটা তো ভুল, মানে ভাঙছে তো, যে বাক্যের মধ্যে কমা থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স না। বাক্যের ভিতর কমা থাকলেই সেখানে কমপ্লেক্স সেন্টেন্স হয় না। বাক্যের ভিতরে কমা ফ্রেজের কারণেও হতে পারে। আমাকে দেখতে হবে বাক্যের ভিতরে ভার্ভ কি আছে, ফাইনাইট ভার্ভ কোনটা আছে। তাহলে এট দ্য এজ অফ 8 তেরেস্কোভা বিগেন স্কুল, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হোয়েন, হোয়েন দিয়ে সময়কে বোঝায়। মনে রাখবে, এখন থেকে যত ক্লাস নিব, হোয়েন ইকুয়ালস টু টাইম, হোয়েন ইকুয়ালস টু টাইম, হোয়েন সময়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে হোয়েন তেরেস্কোভা ওয়াজ 8 শি বিগেন স্কুল। ওকে, ফিজিক্স ক্লাস আছে না? আরে সরি, এই জন্যই আমি দুপুরে ক্লাস দিয়েছি। দেখো ভাইয়া বুঝেই ক্লাস দেয়, ভাইয়া এই জন্যই দুপুরে ক্লাস দিয়েছে। আমি জানি তোমাদের রাতে গুরুত্বপূর্ণ ক্লাস থাকে, এই জন্য আমি রাতে ক্লাস দিব না, কিন্তু ভাইয়া এক্সট্রিমলি সরি, আমার হাতে কিছুই ছিল না বস। মানে এত বৃষ্টি হয়েছে মাশাল্লাহ এখানে টঙ্গীতে, মানে বৃষ্টির কারণে আমার নেটওয়ার্কের একটু ইস্যু হয়ে গেছে, যে কেবল টেবল ছিল ঝামেলা করছে। আমি খুবই দুঃখিত। এই 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 পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এই পর্যন্ত বুঝছো কিনা বলো। কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি কমেন্ট পিক করতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা বলো, আমি কমেন্ট পিক করতেছি। তোমরা রেকর্ডেড দেখে নিও, আমি তো ওয়েব অ্যাপে দিয়ে দিব, আমি ক্লাস ওয়েব অ্যাপে দিয়ে দিব, রেকর্ডেড দেখে নিও। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আর? তাহলে বুঝতে পেরেছো, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। যদি আমি প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন বুঝতে পারি, প্রত্যেকটা শব্দের ধরন আমি বুঝতে পারি, ইনশাআল্লাহ আমার ইংরেজির ভিত ভালো হবে, এবং আমি পরবর্তীতে যে কোনো কোয়েশ্চেন কি করতে পারবো, সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আসো তাহলে কি পড়াচ্ছিলাম? এট দ্য এজ অফ ইট সেটা করেছে। বাট, বাট একটা কি? কনজাংশন। বাট হচ্ছে কি? একটা কনজাংশন। কনজাংশন বুঝো তো, জাংশন তৈরি করে দুইটা অংশের ভিতরে। তাহলে বাট লেফট স্কুল, খুব ইম্পর্টেন্ট, লেফট স্কুল ইন 1953। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি। তাহলে সেই স্কুল জয়েন করেছিল 1945-এ এবং স্কুল ত্যাগ করেছ 1953-তে। তোমার এমসিকিউ আসবে সে কত বছর স্কুলে পড়াশোনা করেছে। ইংলিশে কি বলবে? হাউ মেনি ইয়ার্স ডিড ভ্যালেন্টিনা তেরেস্কোভা অ্যাটেন্ড স্কুল। আবারও বলছি, কোয়েশ্চেনটা কি থাকবে আমি লিখে দিচ্ছি। কোয়েশ্চেনটা থাকবে হাউ মেনি ইয়ার্স, সরি রেড পেন তোমরা দেখতে পারো না, রেড পেন আমি ইউজ করব না, সরি আমরা ইয়েলোটা ইউজ করতেছি। হাউ মেনি ইয়ার্স ডিড ভ্যালেন্টিনা অ্যাটেন্ড স্কুল। তাহলে আমাকে বলো তো, সে কত সালে সে জয়েন করেছে? সে জয়েন করেছে 1945, আর লেফট করেছে কততে? লেফট করেছে হচ্ছে 1953, রাইট? ইফ আই এম নট রং, 1953-তে সে বের হয়ে গেছে। তাহলে এদের ভিতরে যে ডিফারেন্সটা আছে, এদের ভিতরে কি? এদের ভিতরে যে ডিফারেন্সটা আছে,
এই ডিফারেন্সটাই হচ্ছে অ্যান্সার। বলো কত অ্যান্সার হবে? 45 থেকে 53, তার মানে কত? 8 ইয়ার্স। কত? 8 ইয়ার্স। তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত? 8 বছর। পারবা না সবাই? সবাই পারবা না? 8 বছর। ভেরি গুড রিমি, ভেরি গুড। টেক্সটাইল প্লান্ট, আচ্ছা সে বলে দিচ্ছি। ওকে বলে দিচ্ছি। বাকি আর কি বুঝো নাই বলো? হ্যাঁ, ক্লাসের পিডিএফ সব দিয়ে দিব। বলো, একজন বলছো যে ভাইয়া টেক্সটাইল প্লান্ট বুঝিনি, আর কে বলো কে বুঝো নাই বলো? কোনো সমস্যা নাই বাবা, তুমি যতবার বলবা ততবার ভাইয়া বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, ওকে। একজন বলেছে যে টেক্সটাইল প্লান্ট বুঝি নাই। এখন এইটা বলতে গেলে আবার একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে এই যে তোমরা জানো না বুটেক্স নামের একটা ইউনিভার্সিটি আছে, তোমরা কারা কারা নাম শুনেছো? বুটেক্সের নাম আমরা অনেকেই শুনেছি, তাই না? টেক্সটাইল ইউনিভার্সিটি বাংলাদেশের। আমি কিন্তু সহজ করে বলেছিলাম যে বস্ত্র শিল্প, তার মানে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আছে আমাদের দেশে, পোশাক শিল্প যেটাকে আমরা বলি। তাহলে দেখো পোশাক শিল্পের যে র ম্যাটেরিয়াল, আমি কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করেছি, র ম্যাটেরিয়াল মানে কাঁচা মাল। র ম্যাটেরিয়াল মানে কি? কাঁচা মাল। এগুলো কি তৈরি করতে ব্যবহৃত হয়? ফ্যাব্রিক তৈরি করতে। ফ্যাব্রিক বুঝো তো? এই যে আমাদের যে কাপড়গুলো, কটন আছে না, কটনকে প্রসেস করতে হয়, এটাকে বলা হয় ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। বুঝতে পারছো? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। সো ওই ধরনের একটা প্ল্যান্টে তার মা কাজ করতেন। বোঝা গেছে? এইবার বলো, বোঝা গেছে? এর থেকে বেশি ব্যাখ্যার আসলে দরকার নাই, তাহলে আবার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পড়তে হবে। আমার মনে হয় না এইটা পড়ার দরকার আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক না। আন্ডারস্টুড অর নট সবাই বলো যারা প্রবলেমে পড়েছিল? ঠিক আছে, বস্ত্র সম্পর্কিত একটা প্ল্যান্টে যেখানে কাঁচা মাল তৈরি হয়। তুমি ইউটিউবে যাও, অথবা ইউটিউব কেন, গুগলে যাও, গুগলে গেল এই টাইপের জিনিসই পাবা। তো আমার মনে হয় না এটা নিয়ে আমাদের আর ব্যাখ্যার দরকার আছে। ওকে, ঠিক আছে। এখন আমার একটা জিনিস বলার দরকার আছে, সেটা হচ্ছে কি, লেফট শব্দটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। লিভ হচ্ছে ভার্বের কি? লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি? লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর লেফট হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম। লেফট হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম অ্যাজ ওয়েল এজ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো, যদি কোয়েশ্চেন এরকম আছে রাইট ফর্মস অফ ভার্বসে, যে শি ড্যাশ দি স্কুল লাস্ট ইয়ার, উত্তর কি হবে বলো? উত্তর কি হবে বলো আমাকে? শি ড্যাশ দি স্কুল লাস্ট ইয়ার, বলো দ্রুত বলো, উত্তর কি হবে? উত্তর কি হবে? একটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে থাকে তার একটা ধারণা দিব। ওকে বাবা, ওকে পারফেক্ট। মার্গারেট কার্টার, তোমার নামটা বেশ সুন্দর বাবা, অবশ্যই দিব, অবশ্যই দিব। আমি একটু সহজ করে বলি, মার্গারেট কার্টার আগামীকালকের ক্লাসটা তুমি হয়তো দেখো নাই, বেসিক ক্লাস অন রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড হোয়াট কমপ্লিটিং সেন্টেন্স। আগামীকালকের ক্লাসেই তোমার উত্তর পাবে। আজকের ক্লাসে আর সময় পেলে অবশ্যই দিব, না পেলে আগামীকালকের ক্লাসে পেয়ে যাবে, কারণ আগামীকালকের ক্লাসেই ওই সব ধারণা দেওয়া হবে। তাহলে শি লেফট, অ্যান্সারটা কি হবে? শি লেফট দ্য স্কুল। এখন আমার আরেকটা প্রশ্ন আছে তোমাদের কাছে, দেখো তো এই প্রশ্নটা। এখানে মেনি বসেছে, এখানে ইয়ার্স আছে, ঠিক না? এখানে মাছ কেন হলো না? প্রশ্ন মনে আসে না? মেনি মাছ, এদেরকে বলা হয় ডিটারমিনার। কি বলা হয়? মেনি, মাছ, মোর, এরা হচ্ছে ডিটারমিনার। এরা হচ্ছে কি? এরা হচ্ছে কিছু কমন ডিটারমিনার। ডিটারমিনার কারা? প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে। ডিটারমিনার হচ্ছে সে সকল শব্দ, ডিটারমিনার হচ্ছে সে সকল শব্দ যারা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে বা নাউনের পরিমাণ সম্পর্কে নির্দেশ করে। আমি আবার বলছি, ডিটারমিনার হচ্ছে সে সকল শব্দ, ডিটারমিনার হচ্ছে সে সকল শব্দ যারা নাউনের আগে বসে নাউন সম্পর্কে ধারণা দেয়, নাউন সম্পর্কে ধারণা দেয়, নাউনকে কোয়ালিফাই করে। তাহলে খেয়াল করো, এখানে মাছ কেন হলো না, মেনি কেন হলো, একটা প্রশ্ন আসতে পারে। তার কারণ হচ্ছে আমরা এই সূত্রটা মনে রাখবো, খাতায় লিখো, মেনি প্লাস কাউন্টেবল নাউন। এই সূত্রটা একটু খাতায় লিখো, মেনি প্লাস কাউন্টেবল নাউন। আচ্ছা, আমরা ম্যাথ পড়াচ্ছি না বাই দ্য ওয়ে, সূত্র বলাটা ঠিক না, রুল বলতে পারো বা প্রেজেন্টেশন, হোয়াট এভার ইট ইজ। মাছ প্লাস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তাহলে মেনি হচ্ছে কি? মেনি হচ্ছে আমাদের একটা ডিটারমিনার, যার পরে যে নাউনটা বসে সেটা কি হয়? সেটা কাউন্টেবল নাউন হয়। কাউন্টেবল নাউন বুঝো? কাউন্টেবল নাউন হচ্ছে তারা যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম আছে, লিখে রাখো ব্র্যাকেটে। কাউন্টেবল নাউন হচ্ছে তারাই যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম আছে। কি আছে? সিঙ্গুলার অ্যান্ড
প্লুরাল ফর্ম। কি ফর্ম? প্লুরাল ফর্ম। বলো, বোঝা গেছে? আন্ডারস্টুড? বোঝা গেছে? ওকে ওকে, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউনের একটা উদাহরণ দিয়ে দিই। মানি। মানি বুঝো তো? মানিকে গণনা করা যায় না। 10 টাকার নোট, 1 টাকার কয়েন, এগুলো গণনা করা যায়, বাট মানি শব্দটা গণনা করা যায় না। তাই আমি লিখতে পারি এভাবে, আই হ্যাভ এনাফ মানি, বা আই হ্যাভ মাচ মানি, আই ডু নট হ্যাভ মাচ মানি, এভাবেও লিখতে পারি। তাহলে আই ডু নট হ্যাভ, এই যে মাচ মানি, বা আই ডু নট হ্যাভ মাচ টাইম। টাইমও একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মাছ শব্দটা বোঝা গেছে? মাছ শব্দটা সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে, আর মেনিটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। ওকে, লেটস গো ব্যাক টু দ্য ক্লাস, যেখানে আমরা ছিলাম। তাহলে এখানে সে কি বলেছে? সেখানে বলেছে যে অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। এখন আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, এই যে আমি একটা ক্যামেরার সামনে আছি, একটা বোর্ড আছে, এই বোর্ডের ভিতরে কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করতেছি। একটা ক্যামেরা, একটা বোর্ড, কিছু ইনফরমেশন, অ্যানালাইসিস চলতেছে। তাহলে এই প্রসেসটাকেই বলা হয় ডিস্টেন্স লার্নিং। কি বলা হয়? ডিস্টেন্স লার্নিং। আমরা করোনার পরে গিয়ে অনলাইন এডুকেশনের প্রতি অনেক বেশি সচেতন হয়েছি, আমাদের অ্যাওয়ারনেসটা বেড়েছে। করোনার আগে কিন্তু অনলাইন লার্নিং নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা ছিল না। তার কারণ কি? আমরা অফলাইন লার্নিংয়েই অভ্যস্ত ছিলাম, অ্যাকাস্টম টু ছিলাম। কিন্তু দেখো, সেই 1950s রাশিয়ায় সে ডিস্টেন্স লার্নিং, তার মানে কি? দূরশিক্ষণ পদ্ধতি। দূরশিক্ষণ পদ্ধতি। আমি কিন্তু তোমাদেরকে বাংলাটা দিয়ে দিয়েছি। আমি জানি অনেকের বাংলায় প্রবলেম হয়, অনেকের বাংলা বুঝতে প্রবলেম হয় ইংরেজি লাইনের। আমি কিন্তু প্র্যাকটিস শিটে তোমাদের বাংলা দিয়েছি। সবাই কি প্র্যাকটিস শিটটা ডাউনলোড করেছো? প্র্যাকটিস শিটটা ডাউনলোড করে একটু পড়েছো? পড়ে থাকলে পেয়ে যাবা বাংলাটা, ঠিক আছে? তাহলে এরা কিভাবে দূরশিক্ষণ পদ্ধতিতে শিখতো আমাকে বলো। তখন কি আমাদের মতো এরকম অনলাইন ক্লাস হতো? তোমাদের কি মনে হয় আমাকে একটু বলো তো কমেন্টে। তখন কি এরকম অনলাইন ক্লাসেস হতো? খুব সম্ভবত না, তাই না? আমরা যারা জানি, আমরা ইতিহাস সম্পর্কে যারা ন্যূনতম আমরা কি জ্ঞান রাখি, সেই সময় হয়তোবা সে টিভিতে দেখেছে, মেবি, অর সে হচ্ছে থ্রু রেডিওর মাধ্যমে সে পড়াশোনাটা চালিয়ে গেছে। এইটাই হচ্ছে এখানে ডিস্টেন্স লার্নিং বুঝিয়েছে, দূরশিক্ষণ পদ্ধতি। তাহলে থ্রু মানে কি? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, ঠিক আছে? থ্রু মানে কি? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তাহলে সে তার এডুকেশনকে কন্টিনিউ মানে চলমান রাখা, কন্টিনিউ মানে কি? চলমান রাখা, কন্টিনিউ রেখেছে থ্রু ডিস্টেন্স লার্নিং, তার মানে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। খুবই ইম্পর্টেন্ট লাইন এই প্যাসেজের। এখন পর্যন্ত যত লাইন পড়েছি খুবই ইম্পর্টেন্ট লাইন। শি আমার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিকেম কোথা থেকে এসেছে? বিকাম থেকে এসেছে। কোথা থেকে? বিকাম থেকে। বিকাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে শি বিকেম ইন্টারেস্টেড, তার মানে সে কি? সে কোনো কিছুর প্রতি উৎসাহী হয়েছে। ইন্টারেস্টেড মানে উৎসাহী হওয়া। এইখানে ব্যাখ্যা করার দরকার আছে, চলো একটু ব্যাখ্যা করে নেই। না ব্যাখ্যা করলে আসলে আমাদের কি হবে না? আমাদের পড়াটা পরিপূর্ণ হবে না। খুব ভালো মতো খেয়াল করো। শি বিকেম ইন্টারেস্টেড। শি, আমি কিন্তু তোমাদেরকে তোমাদের গ্রামারের ভিত্তিটাও দিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। শি বিকেম ইন্টারেস্টেড। এখন সর্বপ্রথম প্রশ্ন, এই ইন্টারেস্টেড কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারবা? তার জন্য একটা তালি দিব। শি বিকেম ইন্টারেস্টেড। বেসিকলি এইটা কি? এইটা আমার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিকেম হচ্ছে আমার কি? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে, ইন্টারেস্টেড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ইন্টারেস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? একবার প্যাসেজের বাংলা পড়লে হয়। ভাইয়া আমি কিন্তু এই জন্যই বলছি যে বাংলা আমি দিয়ে দিয়েছি। আমি আবারও বলি, আমি প্যাসেজের বাংলাটা ভেঙে বলতেছি। তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে থোরোলি প্যাসেজটা পড়া। এই জন্যই কিন্তু ভাইয়া প্যাসেজের বাংলার পিডিএফ আগেই দিয়েছি। বলো আমার কথা বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি আবার বাংলা বলবো। দেখো, একটা ক্লাসে শুধু বাংলা যদি বলে যাই, তুমি বাংলাটা বুঝবা, তোমার শিখতেও সেটা হেল্প হবে, কিন্তু ক্লাসের সময় নষ্ট হবে। এজন্যই কিন্তু ভাইয়া আগেই বাংলার যে অনুবাদকৃত অংশটা, এই ইংলিশ
বা এই প্যাসেজের সেটা কিন্তু দিয়েছি এবং তোমাদেরকে অনুরোধ করেছি সেটা ডাউনলোড করে নিতে। সো দয়া করে এইটা একটু মাথায় রাখবা, প্রতিটা ক্লাসের আগে ওই বাংলাটা প্রয়োজন একবার পড়ে আসবা, ঠিক আছে? ওকে, অ্যাডজেক্টিভ অ্যান্সার দিয়েছে লাকি, লাকির উত্তরটা সঠিক, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি বলতে পারো ভাইয়া মাথা তো পুরা গেছে, এইটা কেমনে অ্যাডজেক্টিভ হয়? চলো আমরা বোঝার চেষ্টা করি। এইটা অ্যাডজেক্টিভ হয় মূলত লিঙ্কিং ভার্বের থিওরির জন্য। কিসের জন্য? লিঙ্কিং ভার্বের থিওরির জন্য। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে খেয়াল করো, এই যে বিকাম থেকে বিকেম হয়েছে, এটা একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কারা? লিঙ্কিং ভার্ব হচ্ছে ওয়ান টাইপ অফ উইক ভার্ব। এই ভার্বগুলো দিয়ে কোনো সচল বা সজোরে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বোঝানো হয় না। লিঙ্কিং ভার্বগুলো কিছুটা কি উইক ভার্বের মতো কাজ করে। তার মানে ফিল বোঝায়। ফিল মানে বুঝো তো অনুভব করা। তাহলে শি বিকেম ইন্টারেস্টেড, এটা কিন্তু কোনো কাজ না। ধরো আমি হাঁটতেছি, আই এম ওয়াকিং, ঠিক আছে? আমি নাচতেছি, আই এম ড্যান্সিং। তাহলে এগুলো কি? এগুলো কি শরীরের অঙ্গভঙ্গি হচ্ছে, এগুলো কিছুটা স্ট্রং ঘটনাকে বোঝাচ্ছে। ধরো আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। কিন্তু আমি যদি বলি শি বিকেম ইন্টারেস্টেড, বিকেম শব্দটা এটা কিন্তু কোনো নির্দিষ্ট এরকম স্ট্রং কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না। বেসিকলি এটা একটা ফিলিংকে বোঝাচ্ছে। শি বিকেম ইন্টারেস্টেড, সে তার প্রতি একটু কি হয়েছিল, কি আশাবাদী হয়েছিল, বা কোনো কিছুর প্রতি তার মানে ভালো লাগা তৈরি হয়েছিল। তাহলে শি বিকেম ইন্টারেস্টেড, এই বিকেমটাকে আমরা এইভাবে রাখবো বিকাম। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা একটু আগেই পড়িয়েছি, বিকাম হচ্ছে ভার্বের V1, বিকেম হচ্ছে ভার্বের V2। তাহলে বুঝতেই পারছো যে এইখানে এই বিকামটা কেন লিখেছি। বিকাম ফিল শব্দটা নিজেই, তারপরে ধরো হচ্ছে টেস্ট, তারপরে ধরো হচ্ছে স্মেল, তারপরে হচ্ছে লুক, তারপরে হচ্ছে বিভার্ব। বিভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। বিভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে সিম এটসেট্রা, আরো অনেক আছে। এই টাইপ অফ যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলোকে আমরা বলতেছি লিঙ্কিং ভার্ব। আরো অনেক আছে। তাহলে দেখো তো এটা লিঙ্কিং ভার্ব না, তাহলে এরপরে যেটা বসবে সেটা 100% কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেই। ধরো আমি বললাম আই অ্যাম ফিলিং, অপশন এ হচ্ছে হ্যাপি, অপশন বি হচ্ছে হ্যাপিলি। বলো কি হবে উত্তর? বলো আমাকে উত্তরটা কি হবে? বলো আমাকে একটু কমেন্টে উত্তরটা কি হবে। তাহলে খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এখানে আমরা দিয়েছিলাম এই যে ফিল ভার্বটা, এখানে এই হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব আছে এবং তারপরে এই জন্য আইএনজি হয়েছে। তাহলে এরপরে কি বসবে? আমাদের ক্লু বলে এরপরে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আই এম ফিলিং হ্যাপি নাকি হ্যাপিলি? হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব। বলো উত্তর কি হবে? বলো উত্তর কি হবে? অবভিয়াসলি উত্তর হবে হ্যাপি। হ্যাপিলি কিন্তু উত্তর হবে না। আই এম ফিলিং হ্যাপি। তাহলে সিম্পল জিনিস না এগুলো? কঠিন? আমাকে বলো তো কঠিন। বেসিকলি ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলো তুমি ধরো রাতের খাবার খাবা একটু পরে, তোমরা অনেকে ডিনার করেছো বা অনেকে ডিনার করোনি, ডিনার করবা। তাহলে এই যে রাতের খাবার খাবা, রাতের খাবারটা ধরো অনেক টেস্টি হলো, রাতের খাবারটা কি হলো? অনেক টেস্টি হলো। তাহলে একটা কোয়েশ্চেন এরকম আসলো, কি আসলো কোয়েশ্চেনটা? দিস ফুড টেস্টস, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল। দিস ফুড টেস্ট ড্যাশ। বলো কি হবে উত্তর? তোমাদের কাছে অপশন হচ্ছে ওয়েল আর গুড। ওয়েল আর গুড হচ্ছে অপশন। তাহলে কোয়েশ্চেন কি? দিস ফুড টেস্টস। তাহলে এখানে দেখো তো টেস্ট নামক একটা ভার্ব এখানে আসে না, যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতেছি। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে বাবা? আমার অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে গুড। দিস ফুড টেস্টস গুড। বলো পারবা? লিঙ্কিং ভার্ব বুঝবা? মনে থাকবে লিঙ্কিং ভার্বের প্রসেসটা? লিঙ্কিং ভার্ব মনে থাকবে সবার? বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই গুড লিখতেছে। ভেরি গুড, ভেরি গুড। তোমরা গুড লিখেছো তাই তোমাদেরকে ভেরি গুড। বলো বোঝা গেছে?
বোঝা গেছে পড়াটা? বোঝা গেছে? তাহলে শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, ইন প্যারাশুটিং। এখন প্রশ্ন আসে প্যারাশুটিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্যারাশুটিং হচ্ছে জেরান। খাতায় লিখো, প্যারাশুটিং কি? প্যারাশুটিং হচ্ছে জেরান। কেন স্যার? তার কারণ হচ্ছে, মনে রাখবা, প্রিপোজিশনের পরে কখনো ভার্ব বসে না এক্সেপ্ট টু। কখনোই প্রিপোজিশনের পরে ভার্ব বসে না এক্সেপ্ট টু। আর প্রিপোজিশনের পরে ভার্বের যে ফর্মটা বসে ভিআইএনজি, তার নাম হচ্ছে জেরান। বলো কি বলছি? প্রিপোজিশনের পরে কখনোই ভার্ব বসে না, প্রিপোজিশনের পরে কখনোই ভার্ব বসে না এক্সেপ্ট টু। এক্সেপ্ট টু কেন? এই যে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে ইনফিনিটিভ। এর নাম কি? ইনফিনিটিভ। তাহলে যদি প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে, যদি প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে, সেটাকে আমরা বলবো জেরান। বলো বুঝতে পারছো কিনা? জেরান। কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব কিভাবে বুঝবো আমরা? খুবই সুন্দর কোয়েশ্চেন বাবা। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব সেটা বুঝবো হচ্ছে সেই শব্দটার নেচার অনুযায়ী, সেই শব্দটার নেচার অনুযায়ী। একটু পরে এটার ব্যাখ্যা দিচ্ছি। এর অনেকগুলো রুলস আছে। তোমরা সাফিক্স প্রিফিক্স পড়েছো ক্লাস 9-10-এ, মনে আছে সবার? সাফিক্স প্রিফিক্স পড়েছিল না? এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, প্রোনাউন তো না, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো চেনানোর জন্যই তোমাদেরকে সাফিক্স আর প্রিফিক্স পড়ানো হয়েছিল। তোমরা অনেকেই হয়তো তখন বুঝতে পারো নাই যে আমরা কেন সাফিক্স প্রিফিক্স পড়তেছি। সাফিক্স প্রিফিক্স পড়ার মূল উদ্দেশ্য ছিল নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই 4টা পার্টস অফ স্পিচ চেনা। কারা এই ব্যাপারটা জানতে আমাকে বলো? কারা এই ব্যাপারটা ক্লাস 9-10 থেকেই জানতে যে সাফিক্স প্রিফিক্স পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব চেনা? কারা জানতে বলো? কারা জানতে? তাহলে এই জিনিসটা কিন্তু অনেকেই জানতারা। আজকে কি ইংলিশ সাইকেল 1-এর ফার্স্ট ক্লাস? জি ভাইয়া, আজকে ইংলিশ সাইকেল 1-এর ফার্স্ট ক্লাস। তাহলে ভাইয়া কি বলেছি ওইটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি কিভাবে চিনবা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে, সকল প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে, টেনশন নাই। ওকে, সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে। 30 আগস্ট শুরু হওয়ার কথা ছিল, আমরা 3 সেপ্টেম্বর থেকে শুরু করছি, ওইটা ব্যাপার না। মনোযোগ দাও এখানে কি বলতেছি। তাহলে শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, তাহলে এই প্যারাশুটিংটা হচ্ছে জেরান্ড। এই প্যারাশুটিং শব্দটা কি? জেরান্ড। কি বলেছি? প্রিপোজিশনের পরে কখনোই ভার্ব বসে না এক্সেপ্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে টু নামক প্রিপোজিশনের পরে ভার্ব বসে। আর এই যে প্রিপোজিশনের পর যেটাকে তুমি ভার্ব বলতেছো, এটা আসলে ভার্ব না, এটার নাম হচ্ছে জেরান। ওকে, আমি উত্তরটা আরো ক্লিয়ারলি দেই, তাহলে হয়তো বুঝতে পারবা। চলো একটু বুঝাই, আমি একটু বুঝাই। ধরো তোমাদের প্রশ্নে একটা আসলো এরকম, ইউ ক্যান নট সাকসিড, ইউ ক্যান নট সাকসিড উইদাউট ড্যাশ হার্ড। বলো তো আমাকে এখানে উত্তরটা কি হবে? আমাকে দ্রুত উত্তরটা দাও, আমাকে দ্রুত উত্তরটা দাও। ইউ ক্যান নট সাকসিড উইদাউট ড্যাশ হার্ড। ভেরি গুড, ভেরি গুড। এই যে সঠিক উত্তর দিয়ে দিছ, এই যে সঠিক উত্তর দিয়ে দিছ। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো এই যে উইদাউট শব্দটা, এই যে উইদাউট শব্দটা, এই উইদাউট একটা কি? এই উইদাউট একটা প্রিপোজিশন, এই উইদাউট একটা প্রিপোজিশন। আর ভাইয়া মাত্র পড়িয়েছি যে টু ব্যতীত, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এই ছাড়া যতগুলো প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনের পরে কি বসে? ভিআইএনজি বসে। এন্ড এই ভিআইএনজির নামটা কি? এই ভিআইএনজির নাম হচ্ছে জেরান্ড। কি নাম এটা? জেরান্ড। একটু আগে আমি তোমাদেরকে পড়ালাম জেরান্ড কি হিসেবে বসতে পারে? নাউন হিসেবে। কি হিসেবে? নাউন হিসেবে বসতে পারে, নাউন হিসেবে বসতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো, এখন আমাকে বলো, উত্তরটা তো তোমরা দিয়েছো ওয়ার্কিং পারফেক্ট, ওয়ার্কিং পারফেক্ট। এখন তোমাদের কি এই প্রশ্নটা বারবার আসে না? এখন দেখো এই প্রশ্নটা আসে না বারবার, যে রিডিং ড্যাশ আ গুড হ্যাবিট।
তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এই টাইপের বোর্ড এক্সামে আসে রাইট ফর্মস অফ ভার্বসে। তাহলে এই রুলসটা লিখে রাখো আমার সাথে সাথে। সেটা কি, যে জেরান্ডের পরে কি হয়, জেরান্ডের পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়। লিখো কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে আর এবং ইজ কোনটা সিঙ্গুলার ভার্ব বলো, আর এবং ইজ কোনটা সিঙ্গুলার ভার্ব, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে সিম্পল ইজ। রিডিং ইজ এ গুড হ্যাবিট, কারণ এইটা হচ্ছে কি জেরান। তাহলে এরকম থাকতে পারে না, ট্রাভেলিং ইজ এ গুড হ্যাবিট বা ট্রাভেলিং ইজ মাই হবি। কার কার হবি ট্রাভেলিং বলো, কে কে ঘুরতে পছন্দ করো, কে কে ঘুরতে পছন্দ করো, আমরা ঘুরতে সবাই পছন্দ করি। তাহলে এই যে ট্রাভেলিং, এই যে রিডিং, গার্ডেনিং, সুইমিং, এগুলো যখন বাক্যের শুরুতে বসে এটা নাউনের মতো কাজ করে। কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। এবং এরপরে কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। মনে থাকবে কি ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসবে, মনে থাকবে। ওকে, হ্যাঁ আসলেই আমরা কিন্তু এইটা পছন্দ করি, ট্রাভেলিংটা আমরা অনেকেই পছন্দ করি। ওকে ভাইয়া, জেরান্ডের ব্যাপারটা হইছে, প্রেজেন্ট পার্টিসিপলও পড়াবো। আরো মজার তথ্য দেই, তোমরা যারা এখনো ওয়েব অ্যাপে যুক্ত হও নাই, দ্রুত ওয়েব অ্যাপে যুক্ত হও। ওয়েব অ্যাপে অলরেডি বেসিক ক্লাস দেওয়া আছে, অলরেডি বেসিক ক্লাস দেওয়া আছে ওয়েব অ্যাপে, অনেক লেন্দি করে লাইন বাই লাইন ধরে ধরে পড়ে মানে লিখে লিখে পড়াইছি। তোমরা তাড়াতাড়ি ওয়েব অ্যাপে জয়েন করো, ওয়েব অ্যাপের পোস্ট কিন্তু পিন পোস্টে আছে, ঠিক আছে? ওকে চলো তারপরে যাই। তারপরে যে জিনিসটা একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, কি বলতেছে। তারপরে বলছে ফ্রম আ ইয়াং এজ, ফ্রম আ ইয়াং এজ। এখান থেকে দেখো, তোমরা আমাকে একটু আগে প্রশ্ন করছো যে কিভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনবো। আমি তোমাদেরকে প্রশ্ন করি কিভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন ভার্ব চিনবা। চলো শেখাই, খুব মনোযোগ দিবা তাহলে শিখতে পারবা। দেখো এখানে একটা আর্টিকেল আছে এ, দেখো এটা কি আর্টিকেল। এখানে একটা শব্দ আছে ইয়াং, ইয়াং মানে কি তরুণ। এইজ মানে কি বয়স। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি আর্টিকেলের পরের শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কি উত্তর দিবা? তোমাকে উত্তর দিতে হবে অ্যাডজেক্টিভ। তোমাকে যদি উত্তর করি প্রশ্ন করি এইজ এটা কোন পার্টস অফ স্পিচ, তোমাকে উত্তর দিতে হবে নাউন। তাহলে তোমার খাতায় একটু লিখো, সব তো ভাইয়া বলবো না, একটু খাতায় লিখো। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন। এটা মুখস্থ করতে হয় না, এটা বেসিক রুল, এবং এটা বারবারই এই টাইপের স্ট্রাকচারের সেন্টেন্স আসবে। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে কি হবে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হবে। যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বলো মনে থাকবে, বলো মনে থাকবে না ভুলে যাবা, মনে থাকবে না ভুলে যাবা। তাহলে আর্টিকেলের পরে কি বলেছি, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন। যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সেটা সবসময় কি, সেটা সবসময় বলো 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 নাউন। তাহলে দেখো খুব কমন একটা কোয়েশ্চেন, আমি এটা না লিখে পারতেছি না, লিখতেই হবে তাহলে তোমরা পুরোপুরি বুঝবা। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই অংশটাতেই তোমার যা শিখালাম তুমি দেখো রিপিট হয়ে গেল। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, 26 ব্যাচের বোর্ডে আসবে, 26 ব্যাচের বোর্ড এক্সামে আসবে ইনশাআল্লাহ, বলে দিলাম আজকেই। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ 26 ব্যাচের বোর্ড পরীক্ষায় আসবে কোনো না কোনো বোর্ডে ইনশাআল্লাহ। তাহলে এইখানের যে কোয়েশ্চেনটা দেখো, এই যে আর্টিকেল ভাইয়া কি পড়াইছি মাত্র, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে কি বলা হয়, নাউন বলা হয়। কি বলা হয়, নাউন বলা হয়। আবার দেখো ভাইয়া একটু আগে পড়িয়েছি, এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যদি ভিআইএনজি থাকে, কি থাকে, যদি আমার ভিআইএনজি থাকে এটাকে কি বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় জেরান্ট। কি বলা হয়, জেরান্ট। বলো বুঝতে পারছো এই পর্যন্ত, বলো বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে বলো। দেখো আসলে মানে তোমাকে জিনিসগুলো পড়ে পড়ে বুঝতে হবে, তোমাকে জিনিসগুলো পড়ে পড়ে বুঝতে হবে। এই জিনিসগুলোই তুমি ঘুরে ফিরে পাবা। এই যে ভাইয়া ব্যাখ্যা করাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভার্বাল নাউনও বলা যায়, ভেরি গুড মাশাআল্লাহ, ভেরি গুড রিমি। হ্যাঁ জেরানগুলো অনেক সময় ভার্বাল নাউন হিসেবেও কাজ করে, সেটাও পড়াইছি, আবার পড়াবো, সমস্যা নাই। বেসিক ক্লাসে আছে ওয়েব অ্যাপে, আমি আবার পড়াই দিব, টেনশন দিও না, আমি আবার পড়াই দিব। ভার্বাল নাউনের ভিতরেও জেরান্ড আছে, দা প্লাস ভিআইএনজি প্লাস অফ প্লাস নাউন পড়াবো, সব পড়াবো। আপাতত এইটুক মাথায় ঢুকছে, যদি ঢুকে চলো চলে যাই। আচ্ছা
অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং, একই জিনিস যা পরবার পড়াচ্ছিলাম। এই যে ইন আছে, স্কাই ডাইভিং এটা একটা নাউন। স্কাই ডাইভিং কি জানো? স্কাই ডাইভিং হচ্ছে এই যে আকাশে ভেসে বেড়ানো বা প্যারাশুটের মাধ্যমে কি করা, লাফ দেওয়া। কারা কারা স্কাই ডাইভিং করতে চাও বলো, হাত তোলো, রেইজ ইওর হ্যান্ড, প্লিজ রেইজ ইওর হ্যান্ড। বুঝছো, আমি একটা কলেজে ক্লাস নেই সকালবেলা প্রতিদিন। ওই কলেজে যখন ক্লাসে যাই তখন মনে হয় কি যে স্টুডেন্ট আমার সামনে বসে আছে, তখন ওদেরকে বলি যে হ্যাঁ দেখো, তোমাদেরকে যদি কোনো কিছু একটা রেসপন্স করতে বলি অবশ্যই কিন্তু রেসপন্স করবা। সো ওদেরকে যখন বলি রেইজ ইওর হ্যান্ড, ওরা এইভাবে হাত তুলতেছে। সো আলটিমেটলি আমি কিন্তু দেখতেছি। এখন তোমরা হয়তো আমার সামনে নাই, বাট তোমাদের কমেন্টের থ্রুতে আমি যখন দেখি তোমরা এরকম দিচ্ছ, এরকম দিচ্ছ, এরকম করতেছো, তার মানে আমি বুঝতেছি তোমাদেরও কি এই ঘটনার প্রতি ইন্টারেস্ট আছে। সো স্কাই ডাইভিং অনেক মজার। আমাদের বাংলাদেশের কক্সবাজারে গেলে তুমি করতে পারবা হালকা পাতলা, যদিও এটাকে আমরা প্যারাসেইলিং বলি। স্কাই ডাইভিং এর আরো অনেক প্রকারভেদ আছে, বা স্কাই ডাইভিংকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? সো ওইটাই আমরা না যাই, কোনো ওগুলো আমাদের জানার আপাতত দরকার নাই, তুমি গুগল করলেই জানতে পারবা, ঠিক আছে? তাহলে এট দ্য লোকাল অ্যারো ক্লাব, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসবে। কি আসবে বলে দিচ্ছি, এট দ্য লোকাল অ্যারো ক্লাব। তাহলে মাত্র আমি যে রুলটা শেখালাম, আমাকে একটু কমেন্টে বলো, এই যে এট এটা একটা প্রিপোজিশন, এই যে দা এটা একটা আর্টিকেল, তাহলে লোকাল কোন পার্টস অফ স্পিচ, অ্যারো ক্লাব কোন পার্টস অফ স্পিচ? আমি কি পড়িয়েছি? আমি পড়িয়েছি প্রিপোজিশনের পরে যে অংশটা থাকে এটাকে আমরা কি বলি জানো? নাউন ফ্রেজ। এটা এখনো বলি নাই, এখন বলে দিলাম। তাহলে প্রিপোজিশনের পরে এই পুরো অংশটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। ফ্রেজ কেন? ফ্রেজ মানে হচ্ছে শব্দ গুচ্ছ। শব্দ গুচ্ছ মানে একাধিক শব্দ মিলে যখন একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তখন সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে ফ্রেজ হয়। তাহলে এখানে দা লোকাল ক্লাব মূলত নাউনকে নির্দেশ করছে, তাই এর নাম হয়ে গেছে নাউন ফ্রেজ। তাহলে দেখো, দায়ের পরে লোকাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যারো ক্লাব হচ্ছে নাউন। সবাই পারছো না? মনে থাকবে না ভাইয়া? আমাদের ক্লাসগুলো ওয়েব অ্যাপে লাইভ হয় না, ওয়েব অ্যাপে লাইভ ক্লাস হয় না ভাইয়া, কারণ আমার ব্যাচে যারা স্টুডেন্ট থাকে সাধারণত তারা সবাই ওয়েব অ্যাপে লাইভ ক্লাস করতে অভ্যস্ত না। এই জন্য আমি ওয়েব অ্যাপে লাইভ ক্লাস রাখি না, এক্সট্রিমলি সরি। আমার ক্লাসগুলো ফেসবুকেই লাইভ হবে, এটাই আমার লেখা। কোর্সের বিবরণীতেও আমি তাই লিখে দিয়েছি, কোর্সের ডিটেলসে আমার তাই লেখা আছে। সো আই এম এক্সট্রিমলি সরি যদি তোমার ওই ধারণা থেকে থাকে যে ভাইয়া অন্যান্যগুলোতে তো ওয়েব অ্যাপে লাইভ ক্লাস হয়, আমার ওয়েব অ্যাপে কখনোই লাইভ ক্লাস হয় না। আসলে আমি রেকর্ডেড ক্লাসগুলোই ওয়েব অ্যাপে রাখি, ফেসবুকেই লাইভ ক্লাস হয়ে থাকে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তারপরে কি বলেছে? মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ অফ 22 অন 21 মে 1959। তাহলে তিনটা জিনিস শেখাবো। কয়টা জিনিস? তিনটা জিনিস। মেকিং হার ফার্স্ট জাম্প তার মানে কি? প্রথম ঝাঁপ দেওয়া, প্রথম ঝাঁপ দেওয়া। অ্যাট দ্য এজ অফ বা অ্যাট এজ 22 তার মানে 22 বছর বয়সে, অন 21 মে 1959। তাহলে একদম শুরুতে পড়াইছিলাম যে কোনো ডে অথবা ডেটের আগে কি বসে? অন বসে। এই যে 21 মে 1959, এবং তার কত বয়সে? 22 বছর বয়সে, ফার্স্ট জাম্প। তাহলে এসেই দেখলাম তোমরা কয়েকজন এই জিনিসটা বোঝো না। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখো আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হই কিনা। তোমরা দেখো, তোমরা এই শব্দটার সাথে এই শব্দটা মিলিয়ে ফেলো, ফার্স্ট আর একটা হচ্ছে কি? ফার্স্ট। মনে রাখতে হবে এই ফার্স্ট নামক শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে অথবা অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। আর এই ফার্স্ট শব্দটা সাধারণত কি হয়ে থাকে বলতো? অ্যাডজেক্টিভ হয়ে থাকে। কি হয়ে থাকে? অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তাহলে বোঝার চেষ্টা করো। একটু আগে তোমরা বলছিলা যে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে প্রথম, ভ্যালেন্টিনা তেরেস্কোভার নামটা প্রথম শুনেছো। একজন লিখছিল আমি ফার্স্ট শুনেছি, ফার্স্ট না, তোমার উত্তরটা ভুল ছিল। তোমাকে বুঝতে হবে তুমি এইটা শুনেছিলা ফার্স্ট। ওই যে ক্রম আছে না, 1 2 3 4 5, ওইটা হচ্ছে সেই ফার্স্ট। ওকে, তাহলে তুমি যদি কোনো কিছু প্রথম শুনে থাকো তুমি বলবা হচ্ছে কি? ফার্স্ট। ওকে, সেটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এইটা কিভাবে অ্যাডভার্ব? তাহলে আমি একটা বললাম যে, খেয়াল করো, আমি বললাম দিস ইজ এ ফাস্ট কার। আবার একটা সেন্টেন্স বললাম, দিস কার রানস ফাস্ট। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দাও। তাহলে দিস ইজ এ ফার্স্ট কার, ফার্স্ট কার, তার মানে কি গাড়িটা অনেক দ্রুত গতিতে চলে, দ্রুত গতির গাড়ি। তাহলে কারের আগে আমরা কি বসাচ্ছি? ফাস্ট। আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি
নাউনকে প্রিমডিফাই কে করতে পারে? নাউনকে প্রিমডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বলো তো এটা এখানে কি, আমাকে একটু কমেন্টে বলো তো এটা এখানে কি। এটা একটা অ্যাডজেক্টিভ। আবার বলতেছি এই গাড়িটা খুব দ্রুত দৌড়ায়। তাহলে এই যে এই গাড়িটা খুব দ্রুত দৌড়ায়, এই ফার্স্টটা কি হবে? এই ফার্স্টটা হবে অ্যাডভার্ব। কেন? তার কারণ হচ্ছে এই ভার্বটাকে সে মডিফাই করতেছে। এই ভার্বটাকে সে কি করতেছে? মডিফাই করতেছে। তাহলে ভার্বকে এরকম পোস্ট মডিফাই করে কারা? অ্যাডভার্ব করে। এগুলো আমরা মডিফায়ারে পড়বো, বুঝতে পারছো? এই জায়গায় গাড়িটা যদি দ্রুত গতি না হতো আমরা বলতে পারতাম কি? দিস কার রানস স্লোলি। দেখো তো, তাহলে এখন চিন্তা না? দিস কার রানস স্লোলি, বলো চিন্তা। এই যে স্লোলি শব্দটা, এটা একটা কি? অ্যাডভার্ব হইতো। এটা একটা কি হইতো? অ্যাডভার্ব হইতো। তার মানে ভাই এটাই বুঝাতে চাচ্ছি তোমরা কিভাবে চিনবা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা। এই যে দেখো প্রথম রুল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সরি নাউন বলতেছি, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। অ্যাডজেক্টিভ প্লাস কি? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস অ্যাডভার্ব। তাহলে একটু আগে দেখো স্লোলি শব্দটা, স্লোলি শব্দটা, স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। একইভাবে এই যে ফার্স্ট শব্দটা, তাহলে এটা কি হবে? এটা হবে ফার্স্টলি। ওই যে আমরা প্যারাগ্রাফে ইউজ করতাম ফার্স্টলি সেকেন্ডলি, মনে আছে? প্যারাগ্রাফে ফার্স্টলি সেকেন্ডলি, ঠিক আছে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের কি ছিল? ফার্স্ট জাম্প। ফার্স্ট জাম্প, প্রথম জাম্প, নাউন অ্যাডজেক্টিভ। পারবা সবাই? বলো পারবা? কঠিন কিছু? একদম কঠিন না, বুঝতে হবে, বুঝতে হবে। বুঝলেই উত্তর করতে পারবা, বুঝলেই উত্তর করতে পারবা। তাহলে আমাকে বলো পরীক্ষার প্রশ্ন যদি আসে, খেয়াল করো, মনোযোগ দাও। অ্যাট দি লোকাল ক্লাব, পরীক্ষার প্রশ্নে আসতে পারে লোকাল শব্দটার অ্যাডভার্ব কি? উত্তরে কি লিখবা বলো? হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড লোকাল? লোকাল, সরি নট অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। লোকাল শব্দটার অ্যাডভার্ব কি? উত্তর বলো আমাকে, কমেন্টে উত্তর বলো দ্রুত। লোকাল শব্দটার অ্যাডভার্ব কি? লোকাল শব্দটার অ্যাডভার্ব কি? দ্রুত বলো। লোকালি, ভেরি গুড। তাহলে লোকাল শব্দটার অ্যাডভার্ব কি? লোকাল শব্দটার অ্যাডভার্ব হচ্ছে লোকালি। মাশাআল্লাহ, এই যে তোমরা পারতেছো। তাহলে কে বলছে তোমরা পারো না? তোমরা পারো এবং তোমরা ভালো পারো এবং তোমরা ভালো পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তারপরে অংশে বলেছে এট দ্যাট টাইম, সেই সময়ে, শি ওয়াজ এমপ্লয়েড। শি ওয়াজ এমপ্লয়েড, মনে রাখতে হবে, এমপ্লয় মানে কর্ম, এমপ্লয় এটা একটা ভার্ব। তাহলে শি ওয়াজ এমপ্লয়েড তার মানে সে চাকরি করত কি হিসেবে? অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার। তাহলে মনে আছে তার মা যে টেক্সটাইল প্ল্যান্টে চাকরি করত? ভ্যালেন্টিনা তেরেস্কোভার মা কোথায় চাকরি করত? টেক্সটাইল প্ল্যান্টে। তাহলে তার মার মতোই সেও কিন্তু একজন টেক্সটাইল ওয়ার্কার ছিলেন। কি ছিলেন? টেক্সটাইল ওয়ার্কার। তাহলে এখন তো বুঝতেছো এই যে ওয়ার্কার, এই ওয়ার্কার হচ্ছে নাউন এবং টেক্সটাইল হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। ওয়ার্কার নাউন, টেক্সটাইল হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে বললাম? এই যে দেখো ওয়ার্কার, তোমরা যখন ক্লাস 9-10 এ সাফিক্স প্রিফিক্স পড়েছো, খেয়াল করবা ওয়ার্ক একটা ভার্ব, তোমাদেরকে পড়ানো হয়েছে ভার্বের সাথে ইআর যোগ করলে নাউন হয়। ভার্বের সাথে ইআর যোগ করলে নাউন হয়। কার কার মনে আছে? কার কার মনে আছে? ভার্বের সাথে ইআর যোগ করলে কি হয়? নাউন হয়। তাহলে দেখো তো, ওয়ার্ক হচ্ছে একটা ভার্ব, তার সাথে ইআর যোগ করলে কি হবে? নাউন হবে। এমপ্লয় একটা ভার্ব, তার সাথে ইআর যোগ করলে কি হবে? নাউন হবে। এমপ্লয়ার অর্থাৎ যে কিনা চাকরি দেয়। এমপ্লয়ার হচ্ছে কি? যে কিনা চাকরি দেয়। এমপ্লয়ি হচ্ছে কারা? যারা কিনা চাকরি এমপ্লয়ারের আন্ডারে করে। বলো বুঝতে পারছো?
তার মানে কি আমাদের সব পড়াই একে অন্যের সাথে কানেক্টেড, আমাদের সব পড়া একে অন্যের সাথে কানেক্টেড। শুধুমাত্র আমরা সেইটাকে কি করি না, এটাকে একটু আমল নেই না, একটু বেশি করে পড়ি না। একটু বেশি করে পড়লেই পড়াটা হয়ে যায়, বুঝতে পারছো? একটু বেশি করে পড়লেই পড়াটা হয়ে যায়। তাহলে লোকাল একটা ফ্যাক্টরিতে সে কাজ করতো। ইট ওয়াজ হার এক্সপার্টিজ, এটা ছিল তার কি, এটা ছিল তার দক্ষতা। ইট ওয়াজ হার এক্সপার্টিজ। তাহলে আরেকটা সূত্র লিখো, যদি আমার এই যে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউনের পরে কোনো শব্দ থাকে সেটাও নাউন হয়। কি হয়? নাউন হয়। পজেসিভ প্রোনাউনের পরে যদি কোনো শব্দ থাকে সেটা নাউন হয়। পজেসিভ প্রোনাউন কি? পজেসিভ প্রোনাউন হচ্ছে সে সকল প্রোনাউন যা দিয়ে আমরা কোনো ঘটনা বা কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বা পজেশনকে বোঝাই, ঠিক আছে? তাহলে সেগুলো হচ্ছে আমার কি? পজেসিভ প্রোনাউন, অর্থাৎ আমার আন্ডারে আছে। তাহলে তার এক্সপার্টিজ মানে কি? তার দক্ষতা। তাহলে এটা তার আন্ডারে আছে, এটা তার ব্যাপার। সো এই ক্ষেত্রে এটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলি। তবে মনে রাখতে হবে, যে কোনো নাউনের আগে যখন প্রোনাউন বসে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, যার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মাথাটা ঘুরে গেছে না? আমাকে বলো ভাইয়া, আপনি বললেন পজেসিভ প্রোনাউনের পরে নাউন হয়, আবার এখন বলতেছেন এইটা পজেসিভ প্রোনাউন না, এইটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা করার দরকার আছে না? চলো এটাও ব্যাখ্যা করে দিচ্ছি। চলো এটাও ব্যাখ্যা করে দিচ্ছি, খুবই সিম্পল পড়া। তাহলে আগে কি বলবো? পজেসিভ প্রোনাউন। প্রত্যেকটা জিনিস এখান থেকেই শিখবো ইনশাআল্লাহ, ক্লাস লম্বা হোক, ডাজেন্ট ম্যাটার। পজেসিভ প্রোনাউনের পরে সাধারণত কি বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে। পজেসিভ প্রোনাউন কারা আগে বোঝার চেষ্টা করি। প্রোনাউনের তিনটা ফর্ম। প্রোনাউনের কয়টা ফর্ম? আমার সাথে সাথে লিখো এবং পড়ে ফেলো। প্রোনাউনের তিনটা ফর্ম। কি কি সেগুলো? প্রোনাউনের তিনটা ফর্মের একটা হচ্ছে ব্যক্তিগত ফর্ম, তার মানে কি পার্সোনাল প্রোনাউন, যেটাকে আমরা বলতেছি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? যেটার আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ। কি সেটা? সাবজেক্টিভ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্টিভ। আরেকটা হচ্ছে কি? পজেসিভ। ঠিক আছে? তাহলে আগে বুঝার চেষ্টা করি। সাবজেক্টিভ বা পার্সোনাল হচ্ছে যেটা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। খুব ভালো মতো খেয়াল করো। আই, উই, ইউ, হি, শি, দে। ওকে, আচ্ছা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্টিভ, বাক্যের অবজেক্ট হিসেবে বসে। তাহলে আই এর অবজেক্ট কি? মি। উই এর হচ্ছে আস। ইউ এর হচ্ছে ইউ। হি এর হচ্ছে হিজ। শি এর হচ্ছে হার। দে এর হচ্ছে দেম, তাই না? এটা ভুল। হি এর হচ্ছে হিজ না, হি এর হচ্ছে হিম। এইভাবেই ভুলটা হয়। ওকে, তাহলে পজেসিভ কি? পজেসিভ হচ্ছে মি এর পরে মাই, আসেরটা হবে কি? আওয়ার। ইউ হচ্ছে ইয়োর। হিম হচ্ছে হিজ, যেটা একটু আগে দেখলাম, সরি হার দেখলাম, হার। আর এটা হচ্ছে কি? দেয়ার। বোঝার চেষ্টা করো, দেখো এই জিনিসগুলো বোঝো। তার মানে এই যে তিনটা ফর্ম প্রোনাউনের, এর মধ্যে এইটা হচ্ছে কি? পজেসিভ। তাহলে এই পজেসিভ প্রোনাউনের পর আমরা কি বলতেছি? নাউন। কিন্তু নাউনের একটা বিশেষত্ব আছে, সেটা কি? নাউনের আগে সাধারণত কি বসতে পারে? নাউনের আগে বসতে পারে অ্যাডজেক্টিভ। কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে যখনই কোনো নাউনের আগে প্রোনাউন বসে, নাউনের আগে প্রোনাউন বসে, সেটা অটোমেটিকলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হয়। বলো আমার সাথে সাথে, যখনই কোনো নাউনের আগে প্রোনাউন বসে সেটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে শব্দটা কি ছিল? শব্দটা ছিল খুবই সিম্পল, হার এক্সপার্টিজ। এগুলো ভর্তি পরীক্ষায় আসবে, এগুলো ভর্তি পরীক্ষায় 100% আসবে। তাহলে হার এক্সপার্টিজ। আমি আবারও বলি, আমার কোর্সে আমি কখনো বলি না যে তোমাদের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন সব পড়াই দিব। তবে যেভাবে আমরা পড়ি, কোনো একটা স্টুডেন্টের একাডেমিক অ্যাডমিশন সারা জীবনের যত বেসিক পড়াশোনা আছে ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ, যদি সে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে। ঠিক আছে? এক একটা ক্লাস এক একটা মাইল ফলক হবে ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে এই যে এক্সপার্টিজ, এটা হচ্ছে কি? দক্ষতা। এইটা হচ্ছে এখানে নাউন। এইটা কিন্তু আর কি নাই? প্রোনাউন নাই। এটা কি হয়ে গেছে?
এটা হয়ে গেছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আরো ইজিলি বললে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, গ্রুপে রেকর্ডেড ক্লাস থাকবে। বলো বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে আরেকটা উদাহরণ দেই। এই যে দেখো, খেয়াল করো সবাই, আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা। একটু আগে পড়াইলাম, দেখো তো, একটু আগে পড়াইলাম দিস কার, দিস কার। তাহলে এখানে কার হচ্ছে নাউন। তাহলে আমার বলো তো, এই দিসটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এই দিসটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? আমি একটু আগে কি বলেছি, যদি নাউনের আগে বাই চান্স প্রোনাউন পড়ে যায় তাহলে ওই প্রোনাউনটার প্রোনাউন থাকে না, ওইটা হয়ে যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দিস হচ্ছে একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ এরপরে নাউন আছে। একইভাবে এই দিস, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ না। কেন? কারণ এই দিসের পরে কি আছে? ভার্ব আছে। তাহলে এইরকম প্রোনাউনের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে সেই প্রোনাউনটার অ্যাডজেক্টিভে পরিণত হয় না। বলো বুঝছো নাকি আবার বলবো? তাহলে প্রোনাউনের পরে যদি সরাসরি ভার্ব থাকে অথবা প্রোনাউন যদি বাক্যের শেষে বসে তাহলে সেই প্রোনাউনটা প্রোনাউনই থাকে। যেমন ফর এক্সাম্পল, আই নো দিস, আই নো দিস, এই দিসটা কিন্তু একটা প্রোনাউন। এটা কিন্তু একটা কি? এইটা একটা প্রোনাউন, এটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না। একইভাবে দিস ইজ এ ফার্স্ট কার, এই দিসটা সাবজেক্ট, এটা একটা প্রোনাউন। কিন্তু দিস কার, দিস কারের এই দিসটা প্রোনাউন না, এটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? বলো বুঝা গেছে? প্রত্যেকটা জিনিস বুঝে পড়তে পারলে প্রবলেম হয় না, এবং এই পড়াগুলোই পরবর্তীতে যখন ভাইয়া বারবার করে বলবো দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে মাথায়, কারণ এগুলো বারবার আসবে, এগুলো বারবার আসবে। বুঝতে পারছো? তাহলে ইট ওয়াজ আর এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং, অর্থাৎ স্কাই ডাইভিং এ তার কি ছিল? দক্ষতা ছিল। দ্যাট লেড, এই লেড হচ্ছে ভার্বের V2, লেড মানে ধাবিত করেছিল, লিড হচ্ছে তার ভার্বের প্রেজেন্ট ফর্ম, লিড, লিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। কসমোনট হচ্ছে রাশিয়ান অ্যাস্ট্রোনট। নর্মালি নভোচারীর ইংলিশ হচ্ছে অ্যাস্ট্রোনট, নর্মালি নভোচারীর ইংরেজি হচ্ছে অ্যাস্ট্রোনট। কিন্তু রাশিয়ার যারা অ্যাস্ট্রোনট আছেন, রাশিয়ার যারা অ্যাস্ট্রোনট আছেন তাদেরকে বলা হয় কসমোনট। মনে থাকবে, নর্মাল যে কোনো নভোচারীর ইংলিশ হচ্ছে অ্যাস্ট্রোনট, কিন্তু রাশিয়ার যারা অ্যাস্ট্রোনট আছে, রাশিয়া নামক দেশের অ্যাস্ট্রোনট বা নভোচারী যারা, তাদেরকে বলা হয় কসমোনট। তাহলে বাচ্চারা, তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন, এখানের হার কি বলো আমাকে? সিলেকশন হচ্ছে নাউন, সিলেকশন হচ্ছে কি? সিলেকশন হচ্ছে নাউন। তাহলে সিলেকশন যদি নাউন হয়, হার কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? তাড়াতাড়ি বলো কমেন্টে। যদি এখানে সিলেকশন নাউন হয় তাহলে হার শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? দ্রুত বলো, অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? দ্রুত বলো, হার শব্দটা এখানে অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? দ্রুত বলো। ওকে, পারফেক্ট, পারফেক্ট, অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বুঝতে পেরেছি, তার মানে আমরা বুঝতে পেরেছি। এই যে বোঝাটা না, এটা ইম্পর্টেন্ট, এই বোঝাটাই পরবর্তীতে কাজে লাগবে ইনশাল্লাহ। এই বুঝতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে এই বোঝাটা তোমাকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমাকে জিজ্ঞাসা করছিল আরেকজন যে ওই যে কিভাবে চিনবো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা কি, এটা কিভাবে চিনবো, এটা আমাদেরকে একজন জিজ্ঞাসা করছিল। তাহলে ধরো আমি একটু বলি যে কিভাবে শিখতে হবে আবারও নতুন করে। ধরো একটা শব্দ আছে সাকসেস, কি আছে শব্দটা? সাকসেস। সাকসেস হচ্ছে নাউন, সাকসেস মানে হচ্ছে কি? সাফল্য। সাকসেস মানে হচ্ছে সাফল্য। সাকসেসের সিনোনিম হচ্ছে কি? অ্যাচিভমেন্ট। সাকসেসের সিনোনিম কি? অ্যাচিভমেন্ট। এগুলো কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে আসবে। কোথায় আসবে? ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারে একটা টপিক আছে সিনোনিম অ্যান্টোনিম। কি আছে? সিনোনিম অ্যান্টোনিম। সো এটা কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, সো বি ভেরি কেয়ারফুল। ওকে, তাহলে সাকসেস হচ্ছে একটা কি? নাউন। ওকে, তাহলে এখন তোমরা সাফিক্স প্রিফিক্সে পড়েছিলা, কোনো নাউনের পরে যদি FUL যুক্ত হয় বা কোনো শব্দের শেষে যদি এরকম কোনো শব্দাংশ
সাফিক্স প্রিফিক্স কি? শব্দাংশ। প্রিফিক্স মানে আগের শব্দাংশ, সাফিক্স মানে পরের শব্দাংশ। তাহলে সেই ক্ষেত্রে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমাকে বলো তো কমেন্টে বলো তো সাকসেসের অ্যাডজেক্টিভ কি? সাকসেসের অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। সাকসেসফুল এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। একটু আগে ভাইয়া কি পড়াইলাম? যে যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয় তাহলে সেটা কি হয়? সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে সাকসেসফুলি এটা কি হবে? সাকসেসফুলি হবে একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে এই যে ফ্লোটা, এই ফ্লোটাই তোমাদেরকে শিখতে হবে। তাহলে এদের ভার্ব ফর্ম কি? একটু আগে পড়াইছিলাম। এদের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। এদের ভার্ব ফর্ম কি? এদের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। তো পড়াটাকে এভাবে গোছাতে হবে। যে যত বেশি পড়াটাকে গোছাবা সে তত ভালো করবা, বি ইউনিটে, ঢাবির বি ইউনিটে, এ ইউনিটে এবং মেডিকেলে এই টাইপের একটা কোয়েশ্চেন আসছিল যে হোমলি, কস্টলি, মেডিকেলে তো একদম রিসেন্ট আসছে 16-17-তে। এই ধরনের শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ? তোমরা এই টাইপের প্রশ্ন অ্যান্সার করতে পারো। কোন পার্টস অফ স্পিচ? এখন একটা শব্দকে ভাঙার পর বোঝা যায়। আমাদের অনেকের ধারণা শব্দের শেষে এলওয়াই থাকলে সেটাই অ্যাডভার্ব। আমাদের অনেকের ধারণা শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। এই ধারণাটা ভুল। শব্দের শেষে, যে কোনো শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব না। যদি অ্যাডজেক্টিভের পরে, আবারও বলছি, যদি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব। যদি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব। তার মানে এখানে উত্তর কি হবে? এই হোমলি আর কস্টলি উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুইটা শব্দ হচ্ছে কি? কন্ডিশনকে বোঝায়। হোমলি মানে কি? ফ্রেন্ডলি কন্ডিশন, রাইট? বাসার মতো। কস্টলি মানে কি? খুব, যেখানে খরচ হয়, কস্টলি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঘটনাটা কি? হোম আর কস্ট হচ্ছে নাউন। তার মানে নাউনের সাথে এলওয়াই যোগ করলে কি হয়? নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। মনে থাকবে তো? প্রায়ই এই জিনিসটা তোমরা ভুল করো, প্রায়ই। যেমন আরেকটা শব্দ আছে ফ্রেন্ডলি। কি শব্দ? ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলি শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না। সো এলওয়াই থাকলেই অ্যাডভার্ব, এই ধারণাটা পোষণ করা যাবে না। শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা কিন্তু অ্যাডভার্ব না। শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব না। শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব না। বলো, আজকে কি আর পড়বো নাকি আজকে এখানে শেষ করব? আমাকে বলো। আমি একদিনই খুব বেশি চাপ দিতে চাই না। আমি চাইলে আরো 2 ঘন্টা তোমাদের পড়াতে পারি, বাট আমার মনে হয় স্টার্ট আপ হিসেবে আজকে এনাফ পড়েছো তোমরা, এবং আমার মনে হয় এখানে আমি থামিয়ে দেই। এটার আমি পার্ট 2 নিয়ে নিব। কেন? তার কারণ হচ্ছে আমি জানি অনেকেই নতুনভাবে শিখতেছো। সবার জন্যই আমি সমান, আমার পড়াও সবার জন্য সমান। আমি জানি এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছো যারা কিনা অনেক অসাধারণ, অনেক এগিয়ে গেছো অলরেডি 1-2-3 মাসে পড়াশোনা করে। আবার অনেকেই আছো যারা এখনো বইটাও ধরনি বা বইটা কেননি। তো সবার কথা চিন্তা করেই আজকে আমি এখানেই শেষ করব। কারণ আজকে যে ইনপুটটা দিয়েছি এইটা যদি তুমি একটু রিভাইজ করো, আমার যে পিডিএফগুলো আমি দিয়েছি, শব্দার্থগুলো তুমি পড়ো, বাংলা অনুবাদগুলো তুমি বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি সেরা হবা ইনশাল্লাহ। তুমি সেরা হবা। ওকে? সো মনে রাখতে হবে, হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার। সো আমরাও সেটাই করব, ঠিক আছে? ওকে? সো তোমাদের জন্য একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে অলরেডি তোমরা ওয়েব অ্যাপের লিঙ্ক পেয়েছো। ওয়েব অ্যাপের লিঙ্কটা ঠিক গ্রুপের উপরে ফিচার্ড নামক সেকশনে আছে। ওই ওয়েব অ্যাপের লিঙ্কে গিয়ে যেই ইনস্ট্রাকশনগুলো ভাইয়া দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী তোমরা ওয়েব অ্যাপে যুক্ত হয়ে যাবা। অ্যান্ড ওয়েব অ্যাপে যুক্ত হলেই তোমরা বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভিডিওসগুলো পাবা, বেসিক ক্লাসগুলোর ভিডিও পাবা, টপিক অনুযায়ী ভিডিও পাবা, যেগুলো তোমাদেরকে হেল্প করবে। এগুলো আমার আগের ব্যাচের ভিডিও, আর তোমাদের তো নতুন করে লাইভ ক্লাস নেবই। সো এই হচ্ছে আমার তোমাদের প্রতি যেই অ্যাডভাইসটা সেটা দেওয়া। এবং ইনশাল্লাহ আগামীকাল দুপুর 3টা বাজে আবারও হাজির হচ্ছি তোমাদের এই গ্রুপে। তোমাদের সাথে দেখা হবে ঠিক রুটিনে যেই টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে। ওকে? ওকে? অ্যাড এখনো করেন নাই ভাইয়া, করে দিবে অ্যাডমিন। অলরেডি আমার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত যারা রিকোয়েস্ট পাঠিয়েছো তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছি। তোমরা রিফ্রেশ করো। কি করো? রিফ্রেশ করো। ওয়েব অ্যাপে গিয়ে ওই যে চিহ্নটা থাকে না একটা অ্যারো, ওই অ্যারো চিহ্নটাকে রিফ্রেশ করো। রিফ্রেশ করে যেই 2টা ফোল্ডার আছে, ফোল্ডারের কিন্তু আমি থাম্বনেল দিয়ে দিয়েছি গ্রুপে। ওই থাম্বনেল অনুযায়ী নিচে ফোল্ডারের নামও লেখা আছে। ওই ফোল্ডারে ক্লিক করো, দেখবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা পেপারে ক্লিক করলেই তুমি ক্লাস দেখতে পারবা। এখনই যাও, রিফ্রেশ করে
তুমি পেয়ে যাবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে করতে পারো। যারা লেকচার নোট তৈরি করেছো তারা লেকচার নোটগুলো ব্যাচ ডিসকাশন গ্রুপে দিবে। আমাদের অ্যাডমিন যারা আছে বা তোমাদের যারা অ্যাডভাইজর থাকবে সেই ভাইয়ারা হচ্ছে সেগুলো দেখবে ইনশাআল্লাহ, এবং দেখার পর আমাকে দিবে। যেই ভালো নোটস যারা নিয়মিত করবা তাদেরকে আমি মান্থলি পুরস্কৃত করব ইনশাআল্লাহ। মান্থলি তারা প্রাইজ পাবে যারা ভালো ভালো নোটস তোমরা সাবমিট করবা ব্যাচ ডিসকাশন গ্রুপে, ঠিক আছে? সো এটাও একটা তোমাদের জন্য যেই কি বলে এটা একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিলাম। ভোকাবুলারি কিভাবে মুখস্থ করব? দেখো, ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না। ভাইয়া কিন্তু তোমাদের জন্য একটা ছক এখানে দিয়ে দিয়েছি, দেখো তো। ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না, দেখো এরকম একটা ছক তোমাদের কিন্তু আছে। ভোকাবুলারিটাকে মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমাকে বুঝতে হবে যে স্ট্রাগল, স্ট্রাগল মানে কি? স্ট্রাগল মানে সংগ্রাম, যুদ্ধ। এইটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়, সেন্টেন্সে ব্যবহার করার পর এর সিনোনিম কি হতে পারে, ঠিক আছে? স্ট্রাগলের সিনোনিম কি হতে পারে, এর বিপরীত শব্দ কি হতে পারে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, আন্ডারস্টুড? বলো আমাকে, ঠিক আছে? সো এইভাবে এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে? পড়তে হবে। যে ডিসকমফোর্ট, ডিসকমফোর্টের বাংলাটা কি, এটার কোন পার্টস অফ স্পিচ দেওয়া আছে, ঠিক আছে? দুই একটা যদি এদিক ওদিক হয়, অর্থাৎ দুই একটা যদি শব্দ এদিক ওদিক পাও আমাকে বলবা, ওইটা আমি কারেকশন করে দিব, ভয় পাওয়ার কিছু নাই। সো ভোকাবুলারি পড়তে হলে কি করতে হবে? আগে ভোকাবুলারি আগে একটু দেখবা, আগে একটু বাংলাগুলো পড়বা, তারপরে একটা দুইটা সিনোনিম বোঝার চেষ্টা করবা, অ্যান্টোনিম বোঝার চেষ্টা করবা, তারপরে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবা। যখনই তুমি একটা সেন্টেন্স লিখে ফেলবা তোমার ওই শব্দটা তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে, মানে বুঝতে ক্লিয়ার হবে তোমাদের। ওকে, ওই শব্দটা বুঝতে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে কথা। ভোকাবুলারি শিখতে হলে শুধু 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 মুখস্থ করো, যে ভোকাবুলারি শীট ধরে মুখস্থ করব, কিছুক্ষণ হয়তো মনে রাখতে পারবা, এরপরে ভুলে যাবা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যখনই আমরা প্যাসেজগুলো পড়তেছি, প্যাসেজের লাইনগুলো যখন পড়তেছি, সেই লাইনগুলো পড়ার সাথে সাথে ভোকাবুলারি ধরার চেষ্টা করতে হবে। আমি যখন প্যাসেজে পড়বো ফিজিক্যাল ডিসকমফোর্ট, তার মানে ডিসকমফোর্ট মানে অস্বস্তি, ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। এটা অটোমেটিকলি আমার ভিতরে চলে আসবে, এবং সেন্টেন্সটা আমি যখন দেখবো তখন বুঝতে পারবো যে ডিসকমফোর্ট দিয়ে আমি সেন্টেন্স কিভাবে তৈরি করব। কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইংলিশে আমাদের রিটেন পার্টে কি করতে হয়? এরকম বিভিন্ন শব্দের কি করতে হয়? সেন্টেন্স লিখতে হয়। যে ডিসকমফোর্ট দিয়ে একটা সেন্টেন্স লিখো, অথবা নওশিয়া দিয়ে একটা সেন্টেন্স লিখো, অথবা কম্বাইন দিয়ে একটা সেন্টেন্স লিখো। এই হচ্ছে কথা। বলো, বুঝতে পেরেছো? ইফাত, এলমা, তোমাকে কি আমি বুঝাইতে পারছি কথাটা? ওকে, সো আমাদেরকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এবং প্রতিটা শব্দ ধরে সেই শব্দটা কেন ব্যবহার করা হলো, কি অনুযায়ী এটাকে ইউজ করা হলো, সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবং সেন্টেন্স মেক করা মানে সেন্টেন্স মেক করা শিখতে হবে। যদি সেন্টেন্স মেক করা শেখো তাহলেই শব্দ মনে থাকবে বেশি বেশি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ যে তোমাদেরকে আমি আগামীকাল 3টা বাজেও ক্লাসে পাবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রাখবা এই জার্নিটা মাত্র শুরু হয়েছে। তাড়াহুড়া করার দরকার নেই, পাগলামি করার দরকার নেই। ভাই অনেক কিছু পড়া বাকি আছে, কি করব না করব, একটা ক্লাসও করি নাই, এই ধরনের চিন্তা ভাবনা করারও দরকার নেই। ঠান্ডা মাথায় ফোকাসড থাকো, অল্প অল্প করে আগায় যাও, অনেক সময় আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।